বল, আগের দিন পর থেকে কি প্রবলেম আছে? এইখানটায় দেখো, হুম, মানে প্রবলেম একটা প্রশ্ন একটা। কোন জায়গাটা বলছে? দাঁড়া তোমার ওখানে বলতে হবে। আমার, হ্যাঁ, এখানটায় বল। দেখ কোন জায়গাটায়। আর ওই ইয়েতে দেখতে পাবি তো, দেখ স্ক্রিনের দিকে দেখ। সেকেন্ড দিনে যে পড়াটা নেই, এগুলো এগুলো তো আগের দিনে ছিল। সেকেন্ড দিনে যে পড়ার জন্য শুরু হচ্ছে তার একটু পরে। সেকেন্ড দিনে পড়া তো, ও এটা এটা তো প্রিপারেশন। অন্য দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট। হুম শুরু হচ্ছে। হুম এই হ্যাঁ, দাঁড়িয়ে হুম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আটটু 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 ইয়ে ঠিক আছে। আটটু আরো ওই গ্রাফটা যেখানে আছে, গ্রাফে এই গ্রাফে পরের গ্রাফটা একদম হুম ঘুরে ঘুরে গ্রাফটা হচ্ছে হুম এই জায়গায়। এই যে এইখানে তুমি বলেছিলে হুম যে যত মানে আমরা বিন সাইজটা কমিয়ে আনবো, হুম, ততই মানে দাগগুলো পর 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 উঠে যাবে, হ্যাঁ, মানে কাছাকাছি আসবে। কাছাকাছি আসবে। হুম কিন্তু আমি বলতে চাইছি মানে কাছাকাছি আসবে তখনই যখন আমার জোন সংখ্যাটা তো বাড়াতে হবে না। ধরো আমি বলতে চাইছি, ধরো এখন যেগুলো রয়েছে, ধরো ষোলো, হুম এটা ধরো 16 বছর 17 বছর। আমি দিন সংখ্যাতে এখন করছি, হুম 16 বছর একদিনে কারোর জন্ম হয়েছে। হুম, ধরো এরপর 16 বছর বুঝতে পেরেছি। 100 দিনে আবার কারোর জন্ম হলো। বুঝতে পেরেছি, কিন্তু আচ্ছা। আমি যদি সেকেন্ডে করি একই ব্যাপারই হবে আচ্ছা, না। এক্ষেত্রে ধরে নে যে তোর যে স্যাম্পেল সাইজটা, সেটা ধর অনেক বড়। আমি এটাই বলতে হ্যাঁ চাই, হ্যাঁ, মানে বটে। আমি জানি আমি এটাই উত্তরটা দিয়েছিলাম, হ্যাঁ তুমি তোমাকে ফাইনাল করে নিলাম। হ্যাঁ, তুই তাহলে ঠিক আছে, পয়েন্টটা এবার ঠিকই ধরেছিস, স্যাম্পল সাইজটা এখানে অনেক বড়। অনেক বড় হতে হবে তাহলে। হুম ঠিক আছে, গেল ওটা। আচ্ছা, এখানে একটু নিচে নামাবো। ওই হুম, নর্মালাইজ করার উপায় যেখানে ছিল, নর্মালাইজ করার এটা কি? এরপরে পরের কথাটা, নর্মালাইজেশন আর হ্যাঁ, নর্মালাইজ করার উপায়। হুম এইখানটা দাঁড়াবে, হ্যাঁ হুম, এইখানে। এখানে বলছে যে মানে নর্মালাইজ করবো কি করে, একটা ধরো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন দেবে। যেটা নর্মালাইজ নয়। নয়, হুম, যেটা পাবো মানে যে প্রবাবিলিটিটা পাবো তার ইন্টিগ্রেশন করে সেটাকে ভাগ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, হুম, আমি বলতে চাইছি মানে এটা তো এভাবে বলতে পারি যে এটার ইন্টিগ্রেশন করি মানটা আমরা এটা পেয়েছি, হ্যাঁ, তাহলে এটা কি এটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তা, আবার ইন্টিগ্রেশন কেন করতে হবে, মানে আমি তাই বলতে চাইছি। কিন্তু এই মানটা কত সেটা কি করে জানছিস তুই? মানে আমরা যে ইন্টিগ্রেশন করি এটা পাচ্ছি, হ্যাঁ, আমি সেটাই বলছি, আলাদা করে তার কিছু আলাদা না, আবার জিনিস এটা আমি দিয়ে যদি সেটাই ভাগ বলতে করবো, চাইছি। হ্যাঁ, মানে এই জন্য আমি এখানে এনটা লিখেছি। হুম। এবারে এই এনটা কি সেটা হচ্ছে এখান থেকে ডিফাইন হচ্ছে, হুম, ঠিক আছে। বুঝছি হ্যাঁ, বুঝছি। মানে একদম। এটা মান যাবে দেবো, ওটা হ্যাঁ দিয়ে ওটা মানে, ভাগ করে দিলে মানে হয়ে যাবে। এনটা কি সেটা ডিফাইন হয়েছে এখানে এইভাবে, ঠিক আছে। ভাগটা ফাইনালি এন দিয়ে করবো। ঠিক মূল আছে। উদ্দেশ্য হচ্ছে টোটাল প্রবাবিলিটিটাকে ওয়ান করতে হবে, সিম্পল, ঠিক আছে। তাহলে টোটাল প্রবাবিলিটি বলতে মানে এটা গড় বোঝাচ্ছে না তো, মানে যে কটা। না, টোটাল প্রবাবিলিটি মানে হচ্ছে যে সমস্ত কিছু ঘটার মোট সম্ভাবনা কত, এক, ঠিক আছে। এই যে এবার সমস্যা হচ্ছে যে এই গাউসিয়ান ফাংশনের পর থেকে কিছুটা বুঝেছি, কিন্তু বাকি লাস্ট পার্টটা আমি মানে বহুবার দেখছি কিন্তু একটু গন্ডগোল লাগছে। মানে ওই দুজনে সমান করা দুটো ইকুয়েশনকে ওখান থেকে একটু ভুলে যাচ্ছে। মানে কোন জায়গাটা আমাকে একটু ইয়েতে বোঝা, তাহলে আমি একটু বুঝতে মানে পারবো। এই যে তুলনা করি না দুটো। না, আমার নোটে আমাকে যদি বলে দেবে তাহলে আমি তারপর থেকে সেখান থেকে ভালো করে ওই বুঝবো। ইম্পর্টেন্ট টপিক গুলো এই যে এখান থেকে হুম হুম হুম, এর এর উপর নির্ভরশীল এর মান। না এটা তো না, হ্যাঁ এটা এটা না। এটা এর পরে ইম্পর্টেন্ট, এটা অনেক উপরে থেকে সব হয়ে গেছে। এই এটা কি? এই ইম্পর্টেন্ট, না এরপরে ইম্পর্টেন্ট টপিক আছে একটা দেখো। ইম্পর্টেন্ট টপিক, বিষয়বস্তুটা কি আমাকে একটু বোঝা, দেখা আমাকে একটু। এইখানে এই যে হুম হুম মানে কোণার তো একটা বেগ বার করলাম আমরা। হুম হুম। এরপরে যখন কোণার বেগের ইকুয়েশনের সঙ্গে আমরা এর গাউসিয়ান ফাংশনের হ্যাঁ, ওটা ওই ওই নর্মাল। পার্টটাই যেটা প্রথমে বলেছিলাম। দাঁড়া, এই জায়গাটা ভালো করে দেখ, তোর এই জায়গাটার কথাই বলছিস। এটাই ইভিএক্স এই এ জায়গাটার কথাই বলছিস। ইভিএ, হ্যাঁ এই জায়গাটার কথাই বলছিস হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, এটাই কথাই বলছি। হুম হুম ঠিক আছে। হুম। আমার ব্যাগের মধ্যে রয়েছে। হ্যাঁ, তাহলে আহ, একটা মিনিট দাও। আচ্ছা, তাহলে এখান থেকে তুই বলছিস তুই কয়টা বুঝতে পারছিস, তাই তো? আচ্ছা, এই অবধি বোঝা গেছে তো যে এই অবধি যে বুঝতে পেরেছি। প্রবাবিলিটি অফ ভি এক্স সেটা এইরকম গোছের একটা ফাংশন হবে, ঠিক হুম আছে। হুম কিছু একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট হবে, হুম ই টু দি পাওয়ার মাইনাস এম ভি এক্স স্কোয়ার বাই টু কেভিটি হচ্ছে, ঠিক হুম আছে। হুম এটা তো বোঝা গেছে। হুম
এরপরে যেটা আমি বলেছি, আমি আর নতুন করে লিখছিলাম, এখান থেকে বোঝানোর চেষ্টা করছি, যদি এখান থেকে বুঝতে না পারি দেন একবার লিখতে হবে, ঠিক আছে? প্রথম কথা যেটা বলেছি যে যেহেতু পি এর মান ভি এক্স স্কোয়ারের উপর নির্ভরশীল, মানে বুঝতেই তো পারছিস যে এখানে ভি এক্স এর মান তুই 5 বসালে পি অফ ভি এক্স এর মান যা আসবে -5 বসালেও তাই আসবে, কারণ এটা ভি এক্স স্কোয়ার হয়ে যাবে ফাইনালি, 5 স্কোয়ার যা -5 স্কোয়ার তাই, ঠিক আছে? তাহলে সেটা এখানে বলেছে যে পি অফ ভি এক্স ইজ ইকুয়ালস টু পি অফ মাইনাস ভি এক্স, ঠিক আছে? যাই তুই নে তার মাইনাসের ভ্যালুটাও প্রবাবিলিটিও তাই হবে, ঠিক আছে? এটা ফিজিক্যালি কিভাবে বোঝা যায়, এটা তো ম্যাথমেটিক্যালি বোঝালাম, যেহেতু ভি এক্স স্কোয়ারের উপর নির্ভরশীল তাই মানে প্রবাবিলিটি অফ 5 আর প্রবাবিলিটি অফ -5 একই, ঠিক আছে? ফিজিক্যাল ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ডিফাইন করছি কোনটা পজিটিভ এক্স কোনটা নেগেটিভ এক্স, তাই না? আমরা যদি বলি এটা পজিটিভ এক্স এটা নেগেটিভ এক্স, কিন্তু আসলে তো এই দুটো দিক মানে একই, ওনা তো জানে না সে কোন দিকে কোন যাচ্ছে। কোন হ্যাঁ, দিকে হ্যাঁ। যাচ্ছে, বা এই দুটো দিকের মধ্যে কোনো খুব একটা পার্থক্য তো হওয়া উচিত, ঠিক আছে? তাহলে এদিকে 5 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করার, এদিকে 5 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি মুভ করার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমাদের ক্ষেত্রে সেটাই তো +5 আর -5, বুঝতে পারছিস কি বলতে চাইছি? ফলে তুই তুই ওইটা দেখ, ওটা দেখলে বেটার বুঝতে পারবি, মানে ওই স্ক্রিনটার দিকে দেখ। তো সেটাই আমি বলতে চাইছি যে পি অফ ভি এক্স ইকুয়ালস টু পি অফ মাইনাস ভি এক্স, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা বলেছি তারা তো ওই জিনিসটা ইকুয়েশনটা রিপিট করেছে, এটাই গাউসিয়ান ফাংশন, ঠিক আছে? এবার এইটার জেনারেল ফর্মটা কি, জেনারেল গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্মটা কি, ঠিক আছে? সেই জেনারেল ফর্মটা এরকম দেখতে, ঠিক আছে? পি অফ এক্স, যেখানে মানে ভি এক্স এর জায়গায় আমি জাস্ট এক্স লিখছি, ঠিক আছে? যে এক্স একটা ভ্যারিয়েবল, এই এক্স এর ডিস্ট্রিবিউশনটা কিরকম, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, ঠিক আছে? এই ধরনের যে গাউসিয়ান ফাংশন এটাকে বলে গাউসিয়ান উইথ অ্যাভারেজ ইকুয়ালস টু মিউ এক্স প্লাস বা মাইনাস যেটা থাকছে, আর স্ট্যান্ডার্ড ডিভিশন ইকুয়ালস টু সিগমা, ঠিক আছে? তাহলে গাউসিয়ানের দুটো প্যারামিটার, বেসিক্যালি দুটো প্যারামিটার বলতে দুটো জিনিস দিয়ে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা বোঝা যায়, ঠিক আছে? গাউসিয়ানের জেনারেল ফর্মটা এটা, ঠিক আছে? মানে ভাবার চেষ্টা কর যে ভাব একটা বৃত্ত, কথার কথা বলছি, এটা বৃত্ত, বৃত্তর কি কি প্যারামিটার, কেন্দ্রটা কোথায় আর ব্যাসার্ধটা কতটা, বুঝতে পারছি তো? তার দুটো প্যারামিটার, সাইজ শেপ তো আমি বলে দিচ্ছি বৃত্ত, ঠিক আছে? ঠিক তেমনি গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে দুটো প্যারামিটার, একটা হচ্ছে গাউসিয়ানের অ্যাভারেজটা কত, ঠিক আছে? এক্স মাইনাস যেটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ, বুঝতে পারছি দেখি বলতে চাইছি? আর সেটা কতটা চওড়া, এই চওড়াটা কি দিয়ে বোঝায়, সিগমা, সিগমাটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা স্কোয়ারটাকে বলে ভ্যারিয়েন্স, ঠিক আছে? একই জিনিস, মানে একটা আর একটা স্কোয়ার, মানে ব্যাপারটা একই, মানে একই মানে রিকানেক্টেড, ঠিক আছে? এই দুটো জিনিস দিয়ে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা কন্ট্রোলড হয়, এই দুটো প্যারামিটার, ঠিক আছে? তাহলে মিউ এর মান দিয়ে নির্ভর করবে এর পিকটা কোথায় আছে, পিকটা যেখানে আছে সেখানেই ওটা অ্যাভারেজ, কিন্তু কেন পিকটা যেখানে আছে সেটা অ্যাভারেজ, কারণ দুপাশটা সেমই, তাহলে পিক থেকে ডান দিকে যতদূর যাবো বা দিকে যদি ততদূর বাঁদিকের যাই তাহলে সম্পূর্ণ একই ডানে ভ্যালু, সম্পূর্ণ একই। একই, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তাই জন্য যেখানে পিক, যেখানে ওর ম্যাক্সিমামটা রয়েছে সেখানেই ওর অ্যাভারেজ, ঠিক আছে? কারণ সেটা সাপেক্ষে দুদিকেই হুম, হুম। সিমেট্রিক, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা ভ্যারিয়েন্স দিয়ে কি কন্ট্রোল হচ্ছে, এই যে উইথটা কতটা সেইটা কন্ট্রোল হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা ভ্যারিয়েন্স দিয়ে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হচ্ছে সিগমা, ভ্যারিয়েন্সটা হচ্ছে সিগমা স্কোয়ার, ঠিক আছে? সিগমা যত বেশি তত বেশি চওড়া, এটা বোঝা যাচ্ছে না, বোঝা যায়? আচ্ছা, এবার এইটার সাথে আমি তুলনা করবো, যে এটা তো আমি বললাম যে কোনো জেনারেল গাউসিয়ান এরকম দেখতে হবে, ঠিক আছে? যে কোনো জেনারেল গাউসিয়ান। এবার আমি যদি এইটার সাথে আমার এইটাকে তুলনা করি, ঠিক আছে? তাহলে আমার ভ্যারিয়েবল কি, এইটার ক্ষেত্রে এক্স, এইটার ক্ষেত্রে ভি এক্স, বোঝা গেছে? মিটে গেল। তাহলে এবার তুলনা করি, ই টু দি পাওয়ার মাইনাস এম ভি এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ স্কোয়ার, তাহলে মিউটা কত এখানে, ভি এক্স মাইনাস সামথিং স্কোয়ার হলে ওটা মিউ হতো, ভি এক্স মাইনাস কিছু নেই তো, তাহলে মিউ কত, 0, বোঝা গেল? আর 2 সিগমা স্কোয়ারটা কি তাহলে, 2 সিগমা স্কোয়ার হচ্ছে 2 কেভিটি বাই এম, এই এমটা নিচে নামবে কিন্তু, ঠিক আছে? কারণ 2 সিগমা স্কোয়ারটা কোথায় থাকে, ভগ্নাংশের হরে থাকছে কিন্তু, ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা যদি হরে নিয়ে আসে তাহলে কি হবে, 2 কেভিটি বাই এম হবে, এই এমটা হরে চলে আসবে এখানে, হরে আনাটা কি গুরুত্বপূর্ণ কথা? হরে হরে। মানে হরে আনাটাই গুরুত্বপূর্ণ না না, তো? তোকে এই ফর্মটার সাথে তুলনা করতে হবে, তো তুই তো এই ফর্মটার সাথে তুলনা করছিস, বুঝতে তাহলে আমি পারছিস? তাহলে তুমি ভি অ্যাক্সেস কোডটাকে নিচে নামিয়ে না, দিয়েছি। ভি এক্স স্কোয়ার অবশ্যই আনতে পারে, কিন্তু তোর ভ্যারিয়েবলটা কোথায় আছে দেখ, এখানে, এখানে এক্সটা ভ্যারিয়েবল, এক্সটা উপরে আছে, হুম, এখানে ভি এক্সটা ভ্যারিয়েবল, ভি এক্সটা উপরে আছে, ওটাকে এখানে উপরে নিচে নামাবি, আচ্ছা। বুঝতে পারছিস? হুম, ভ্যারিয়েবল মাইনাস সামথিং স্কোয়ারটা উপরে থাকবে হুম। আর নিচে থাকবে 2 সিগমা তো স্কোয়ার। এখানে তো আমি এমটাকে দেখতে পাচ্ছি না, তাহলে এমটাকে নামানো যা নামানো তো নামানো তো তাই হবে নাকি? না, কি করে তাই হয় বল? ধরেন এই তুলনা করছি, আমি জাস্ট সাইডে লিখছি, ঠিক আছে?
আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার এটার সাথে তুলনা করছি ই টু দি পাওয়ার মাইনাস এম ভি এক্স স্কোয়ার বাই টু কেবিটি। ঠিক আছে, আর দুটো ই টু দি পাওয়ারে আছে, তাহলে আমি ই টু দি পাওয়ারটা আপাতত বাদ দিচ্ছি, দুটোর আগেই মাইনাস আছে, মাইনাসটাকে আমি আপাতত বাদ দিচ্ছি। তাহলে তুলনা করছি এক্স মাইনাস মিউ স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার সেটার সাথে এম ভি এক্স স্কোয়ার টু কেবিটি। খেয়াল রাখতে হবে এখানে এইটা আমার ভ্যারিয়েবল আর এখানে এইটা আমার ভ্যারিয়েবল। ঠিক আছে, ভি এক্সটা ভ্যারিয়েবল, ওখানে এক্সটা ভ্যারিয়েবল। ঠিক আছে, এবার তুলনা করো, এখানে কি এর সাথে কিছু গুণ আছে? সবটাই তো হরে আছে, তাহলে এখানে তো একটা এম গুণ আছে, তাহলে এই এমটাকে আমাকে হরে এনে লিখতে হবে, নাহলে তুলনা কি করে করবো? বুঝতে পেরেছিস তো? তাহলে এটাকে আমি তখন এভাবে লিখবো, এ সরি ভি এক্স স্কোয়ার বাই টু কে বি টি বাই এম। বোঝা গেল? এবার তুলনা করলে দেখতে পাবি যে এখানে যেটা সিগমা স্কোয়ার সেটাই এখানে কেবিটি বাই এম। বুঝতে পেরেছিস? তাহলে সিগমা কি হবে? রুট ওভার কেবিটি বাই এম। বোঝা গেল না? বোঝা গেল? তাহলে এই গাউসিয়ানটার জন্য, যেটা জেনারেল গাউসিয়ান, এই গাউসিয়ানটার জন্য মিন বা অ্যাভারেজ কত? মিউ। স্ট্যান্ডার্ড ডিভিশন কত? সিগমা। একটা মিনিট দাঁড়া। মিন বা অ্যাভারেজ কত আছে? মিন অ্যাভারেজ একই জিনিস, ঠিক আছে, একই কথা। মিন কত? মিউ। স্ট্যান্ডার্ড ডিভিশন কত? সিগমা। তাহলে এখানে এই সাথে তুলনা করে কি পাওয়া গেল? মিন কত? 0। স্ট্যান্ডার্ড ডিভিশন কত? রুট ওভার কেভিটি বাই এম। ঠিক আছে, বা ভ্যারিয়েন্স হচ্ছে কেভিটি বাই এম, সিগমা স্কয়ারটা হচ্ছে কেভিটি বাই এম। বোঝা গেল তো? সেই তুলনাটাই এখানে করেছি, এটা মুছে দিলাম কিন্তু তাহলে। তাহলে এখানে সেটাই লিখে দিয়েছি, এটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? আচ্ছা, আর কি বুঝতে অসুবিধা হচ্ছে বল? মানে পরের জায়গাগুলো কি বুঝিয়ে দেবো ধরে? একটু বুঝিয়ে বুঝিয়ে। আচ্ছা, তাহলে দেখ আমার এখানে ভ্যারিয়েন্সটা কি দাঁড়ালো? ভ্যারিয়েন্সটা বা স্ট্যান্ডার্ড ডিভিশনে দাঁড়ালো রুট ওভার কেভিটি বাই এম। ঠিক আছে, এখানে কি বলি? স্ট্যান্ডার্ড ডিভিশন যত বাড়ে গ্রাফটা তত চওড়া হয়। তাহলে প্রথমত কি দাঁড়ালো আমার? সিগমা ইকুয়ালস টু, এখানে লেখাই আছে, সিগমা ইকুয়ালস টু রুট ওভার কেভিটি বাই এম। তাহলে টেম্পারেচার বাড়লে কি হবে? আচ্ছা, কেবি কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, এমটা হচ্ছে গ্যাসের কণার ভরের উপর নির্ভর করছে, কিন্তু যদি গ্যাসটা ফিক্স করে দিই তাহলে কণার ভর ফিক্সড হয়ে গেল। তাহলে একমাত্র ভ্যারিয়েবল এখানে কি হতে পারে? টেম্পারেচার। তাহলে টেম্পারেচার বাড়লে ওই ডিস্ট্রিবিউশনটা কিভাবে চেঞ্জ হবে? ডিস্ট্রিবিউশনের কার্ভটা কিভাবে চেঞ্জ হবে? ডিস্ট্রিবিউশনটা ওয়াইডার হবে। কেন? টেম্পারেচার বাড়লে স্ট্যান্ডার্ড ডিভিশন বাড়বে। স্ট্যান্ডার্ড ডিভিশন বাড়া মানে কি? গ্রাফটা চওড়া হবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি এরকম দুটো গ্রাফ দিয়ে দেয় যে এইটা একটা টেম্পারেচারে, এইটা একটা টেম্পারেচার, ঠিক আছে, বলো তো কোন টেম্পারেচারটা বেশি? যে গ্রাফটা চওড়া বেশি সেই গ্রাফটা টেম্পারেচারটা বেশি। বোঝা যাচ্ছে? তাহলে টেম্পারেচার বাড়লে গ্রাফটা চওড়া হতে থাকে। তাহলে এবার ভাবতে পারছি টেম্পারেচার যদি ইনফাইনাইট হচ্ছে গ্রাফটা কিরকম হয়ে যেতে পারে? সমান হতে থাকবে। পুরো এরকম হয়ে যাবে যদি টেম্পারেচার ইনফাইনাইট হয়। বুঝতে পারছিস কি বলতে চাইছি? আর যদি টেম্পারেচার অলমোস্ট জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? মানে লম্বা হয়ে উঠে যাবে না? হ্যাঁ, মানে তাহলে তখন এই সমস্ত জায়গায় শূন্য হবে, এখানে লম্বা হয়ে উঠে যাবে। হ্যাঁ, সিম্পল। এখানে বলে দিচ্ছি ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে গাউসিয়ান ক্ষেত্রে, যেটা বারবার করে বলছি, ম্যাক্সিমামটা যেখানে সেটাই অ্যাভারেজ। ঠিক আছে, খেয়াল রাখবে। আচ্ছা, এই যদি ম্যাক্সিমামটা এই ভিএক্স ইকুয়ালস টু 0 তে না থেকে ভিএক্স ইকুয়ালস টু 5 এ থাকতো, কথার কথা বলছি, তাহলে গ্রাফটা তখন কিরকম হতো? তখন কিন্তু গ্রাফটা এরকম হতো। বুঝলি তো? বেশ। আচ্ছা, এর মান নির্ণয় বুঝতে পেরেছিস? জাস্ট আমি ওটাকে ইন্ডিকেট করেছি, ইন্ডিকেট করে ইয়ে করে যেরকম করে আমরা ইয়ে করেছি। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ ছিল যে ফর্মুলাটা মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ গাউসিয়ানের জন্য। দুটো ফর্মুলা এই চ্যাপ্টারে বারবার 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 ব্যবহার করতে হবে। একটা হচ্ছে গাউসিয়ান ইন্টিগ্রালের ফর্মুলা, আর একটা হচ্ছে ওই গামা ফাংশনের ফর্মুলা, যেটা আগের দিন দেখিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর মান বার করার পর আমরা মান লিখে দিচ্ছি এখান থেকে। তাহলে আমরা ফাইনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ডাইমেনশন সেটা পেয়ে গেছি। এটা আমার ফাইনাল ফর্ম। এখানে আর কোনো নতুন আলাদা কিছু জানার নেই। যদি মানে এখানে কি কি লাগবে দেখ, টেম্পারেচার লাগবে, গ্যাসের প্রতিটা কণার ভর লাগবে, তাহলেই আমি বলে দিতে পারবো যে 5 সেন্টিমিটার থেকে, মানে আবারও বলেছি যেহেতু কন্টিনিউয়াস, তাহলে ভিএক্স থেকে ভিএক্স প্লাস ডিভিএক্স, তাহলে ধর 5 থেকে 5.001 সেটাতে প্রবাবিলিটি কত বলতে পারবো। ঠিক আছে, বলেছি এটা গেল। আচ্ছা, এখানে অ্যাভারেজ বার করেছি, তাও অ্যাভারেজ বার করে দেখেছি। যেখানে 1D বলছি তার এখন একই রেখা বরাবর জাস্ট আমরা হ্যাঁ, আমি 1D, মানে আমি মানে আমার ফাইনাল উদ্দেশ্য 3D তে যাওয়া, কারণ ওটাই আমার বাস্তব কেস। ঠিক আছে, কিন্তু আমি শুরু করছি 1D থেকে, আস্তে আস্তে আমি যাবো 3D তে। ঠিক আছে, 1D টা বুঝে গেলে 3D তে নতুন নতুন জাস্ট একটু অ্যাড হবে। 1D থেকে 2D করবো, 2D থেকে 3D করবো। আচ্ছা, অ্যাভারেজটা আমি জানি 0, তাও আমি অ্যাভারেজটা আবার ক্যালকুলেট করছি। ঠিক আছে, জাস্ট করে দেখাচ্ছি অ্যাভারেজ কি করে ক্যালকুলেট করে। না, যে জিনিসটার অ্যাভারেজ বার করতে চাইছি সেটা ইনটু তার প্রবাবিলিটি। ঠিক আছে, সেভাবে গুণ করে করেছি। তারপর বলেছি যেটা অড ফাংশন,
তাহলে এটা জিরো হয়ে যাবে ইন্টিগ্রেশনটা, বুঝতে পারছিস তো? মিটে গেল। এখানে অড ফাংশন ইভেন ফাংশন গল্প বলেছি, এটা আশা করি খুব নতুন কিছু নয়। আচ্ছা, লাস্টে বলছি স্পিড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তাহলে স্পিড ডিস্ট্রিবিউশন কিভাবে বললাম, যে স্পিড সমান সমান ভিএক্স দুভাবে হতে পারে, যে ভেলোসিটি যদি প্লাস ভিএক্স হয়, ভেলোসিটি যদি মাইনাস ভিএক্স হয়। বুঝতে পারিস? তাহলে প্রবাবিলিটি অফ স্পিড ইকুয়ালস টু ভিএক্স কি হবে? প্রবাবিলিটি অফ ভেলোসিটি ইকুয়ালস টু ভিএক্স প্লাস প্রবাবিলিটি অফ ভেলোসিটি ইকুয়ালস টু মাইনাস ভিএক্স। দুটোকে একই জায়গায় কাউন্ট করছে, বুঝতে পারছিস কি বলেছি? তাহলে জাস্ট দুই দিয়ে গুণ হয়ে যাবে না, কারণ প্লাস ভিএক্স হওয়ার সম্ভাবনা যা মাইনাস ভিএক্স সম্ভাবনা তাই দিয়ে গুণ হবে। যেখানে তুই প্রশ্ন করতে পারিস যে আচ্ছা, আমি তো নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বার করেছিলাম এমন করে যাতে টোটাল প্রবাবিলিটি ইন্ডিকেট করলে 1 হয়, তাহলে এবার যদি দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে ইন্ডিকেট করলে তো তাহলে 2 হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে স্পিডের ইন্ডিকেশনটা কিন্তু জিরো থেকে ইনফিনিটি হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে না। স্পিডের ভ্যালু, স্পিড কিন্তু স্কেলার রাশি, তার কিন্তু শুধুমাত্র মান আছে। তাহলে মান থাকার জন্য সেটা কিন্তু জিরো থেকে ইনফিনিটি ইন্ডিকেট হবে। সেগুলোকে দ্রুত বোঝাচ্ছে। দ্রুতি, এক্স্যাক্ট দ্রুতি, ঠিক আছে? আর যদি ভেলোসিটি হয় বা গতিবেগ হয় তখন কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে। তাহলে এই দুইটা জাস্ট ওটা কাজ করতে ঠিক হবে। আছে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে এই গ্রাফটা কিন্তু ওই সাইডটা নেই, এই সাইডটা নেই। বুঝতে পারছি? তুমি বুঝতে পারছো? ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে তো নাকি? আচ্ছা, এবার তাহলে পরের পার্ট শুরু করি আমরা। শুরু করছি কিন্তু নতুন জিনিস। আচ্ছা, তাহলে এবার আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে 2D, ঠিক আছে? তাহলে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন 2D, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন 2D। হুম, আচ্ছা, তাহলে আমরা 2D তে দেখবো। 2D তে দেখার আগে যেটা একবার মনে করে দেওয়ার দরকার, আমি যখন প্রবাবিলিটি একটা ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম তখন বলেছিলাম যে দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয়, ঠিক আছে? লেটস সে if two variables are independent, then probability of x comma y, two variables আমি এখানে বলছি x আর y, ঠিক আছে? the x and y, তাহলে probability of x comma y বা x and y is equals to probability of x গুণ probability of y, ঠিক আছে? আর একটা উদাহরণ দিয়ে কি বলেছিলাম, যে ফর এক্সাম্পল এখানে দিয়ে একবার বলে দিই। ধর আমি দুবার কয়েন টস করছি, দুবার কয়েন টস করছি, ঠিক আছে? তাহলে প্রথমবার হেড পড়ার প্রবাবিলিটি কত? পড়ার প্রবাবিলিটি, তাহলে আমি এটাকে বলছি PH1 বলছি প্রথমবার, ঠিক আছে? সেটা হচ্ছে হাফ। আর প্রথমবার টেল পড়ার প্রবাবিলিটি কত? সেটাও হাফ। আচ্ছা, একই রকম ভাবে দ্বিতীয়বার, দ্বিতীয়বার হেড পড়ার প্রবাবিলিটি কত? হাফ। আর দ্বিতীয়বার টেল পড়ার প্রবাবিলিটি কত? সেটাও হাফ, ঠিক আছে? এবার যদি জিজ্ঞেস করে যে যদি দুটি টস বা বা দুটি টস পরস্পর স্বাধীন হয়, ঠিক আছে? মানে একটা টসে কি পড়ছে না পড়ছে তার কোনো প্রভাব অন্য টসের উপর নেই, আগের বার হেড পড়লো না টেল পড়লো তার কোনো প্রভাব পরের বার কি করবে তার উপর নেই, ঠিক আছে? তবে প্রথমবার হেড এবং দ্বিতীয়বার হেড পড়ার সম্ভাবনা কত? তো সেটা কি করে লিখছি, ধর PH1 PH2, এটা কি করে করবো? জাস্ট PH1 গুণ PH2,
এটা কত হবে? হাফ গুণ হাফ, 1/4। একই রকম ভাবে তুই যদি বলিস প্রথমবার হেড, দ্বিতীয়বার টেল করার পসিবিলিটি কত, একই রকম ভাবে TH1 T2, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলিটি কমে যাচ্ছে কেন বলতে পারিস যে প্রথমবার হেড দ্বিতীয়বার হেড করার প্রবলিটি 1/4 কেন হয়ে যাচ্ছে? কারণ এবার চারটে আলাদা আলাদা ঘটনা ঘটা সম্ভব। প্রথমবার হেড দ্বিতীয়বার হেড, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল, প্রথমবার টেল দ্বিতীয়বার হেড, প্রথমবার টেল দ্বিতীয়বারও টেল, ঠিক আছে? এই চারটের মধ্যে আমি একটা দিচ্ছি, বুঝতে পারছিস? আচ্ছা, এটা দুটো শুধু কয়েন টস তো এমন না, ধর তুই দুটো আলাদা আলাদা করে নিচ্ছিস। তাহলে লুডুর ছক্কা একবার চালছিস আর একবার কয়েন টস করছিস, তুই বলছিস লুডুর ছক্কা চেলে 2 পড়ার সম্ভাবনা এবং কয়েন টস করে 8 পড়ার সম্ভাবনা কত। একই রকম ভাবে দুটো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, তুই বলতে পারিস আলাদা আলাদা করে এর প্রবাবিলিটি, আলাদা আলাদা প্রবাবিলিটি দুটো গুণ করো। তো তাহলে তখন ক্ষেত্রে ওই একই যেটাই ঘটবে। একই ঘটনা, হ্যাঁ, একই একই ঘটনা। তাহলে দুটো আলাদা আলাদা ঘটনা যদি স্বাধীন হয়, পরস্পর স্বাধীন, মানে একটা কোনো প্রভাব আরেকটার উপর নেই, বুঝতে পারছিস বলে, তাহলে সেক্ষেত্রে দুটো একসাথে ঘটানোর সম্ভাবনা, ঘটার সম্ভাবনা হচ্ছে এটার সম্ভাবনা গুণ ওটার সম্ভাবনা, বুঝতে পারছিস বলে। তাহলে বারো করে বলছি, দুটো একই সাথে ঘটার সম্ভাবনা হচ্ছে প্রথমটা ঘটার সম্ভাবনা আলাদাভাবে দ্বিতীয়টা ঘটার সম্ভাবনা, বুঝতে পারছিস? আচ্ছা, এই একই লজিক ব্যবহার করে আমরা 1D থেকে 2D করবো। এখন আমরা দেখেছি এক্স বরাবর ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, শর্টে লিখছি, ঠিক আছে? ভেলোসিটি ডিস্ট্রিবিউশন পি ভি এক্স সমান সমান কি হয়? এম, আচ্ছা এটাকে না আমি এবার থেকে এরকম করে লিখবো, m/2 π k dt হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? রুট ওভারটাকে হোল টু দি হাফ লিখতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এম ভি এক্স স্কোয়ার বাই 2 এবিটি, ঠিক আছে? কিন্তু এক্স, আচ্ছা যদি এরকম করে জিজ্ঞেস করি যে লেটস সে, তবে ওয়াই বরাবর ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কিরকম হবে? যদি এক্স বরাবর ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এরকম হয়, ওয়াই বরাবর কিরকম হবে? একই হবে, কারণ ওই আবার এক্স আর ওয়াই তো আমার, ঠিক গ্যাসের কিন্তু আলাদা কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এরকম করে বলি যে যেহেতু গ্যাসটি আইসোট্রপিক, আইসোট্রপিক কি মানে কি, সব দিকে সমান, ঠিক আছে? তাই তাই তার কোনো দিকে আলাদা কোনো প্রেফারেন্স থাকবে না। তার মানে কি বলতে চাইছি, সব দিক সমান, ঠিক আছে? সব দিক সমান না, সব দিক সমতুল্য। ফলে ওয়াই বরাবর ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কি হয়ে যাবে? পি বিওয়াই একই জিনিস হবে, জাস্ট ভিএক্স এর জায়গায় আমি বিওয়াই লিখবো। পরিষ্কার তো, না পরিষ্কার না? ঠিক আছে, এখন এক্স বরাবর বেগ কোনোভাবেই ওয়াই বরাবর বেগের ওপর নির্ভরশীল নয়। এক্স বরাবর বেগ যা খুশি হতে পারে, ওয়াই বরাবর বেগ যা খুশি হতে পারে। অর্থাৎ এক্স বরাবর বেগ এবং ওয়াই বরাবর বেগ পরস্পর স্বাধীন। বুঝতে পারো না, বুঝতে পারো? তবে যদি আমি বলি এক্স বরাবর বেগ ভিএক্স থেকে ভিএক্স প্লাস ডিভিএক্স এ থাকার
সম্ভাবনা এবং ওই এবংটা খেয়াল রাখবে কিন্তু, এবং ওয়াই বরাবর বেগ বা এবং একই সাথে, এবং বা একই সাথে, ঠিক আছে, ভিওয়াই থেকে ভিওয়াই প্লাস ডি ভিওয়াই এ থাকার সম্ভাবনা, সেটা কি করে বার করবো? আচ্ছা, একটা ছোট জিনিস, সেটা হচ্ছে যে এই যেটা বলছি না, এটা ঠিক সম্ভাবনা না, এটা হচ্ছে সম্ভাবনা ঘনত্ব। সম্ভাবনা তখন আসবে যখন পি ভিওয়াই ডি ভিওয়াই করবে, ঠিক আছে, মানে এইটা হচ্ছে সম্ভাবনা। আর আমি যে রেঞ্জটুকু নিচ্ছি, এই যে এখান থেকে যে রেঞ্জটুকু নিচ্ছি, এই রেঞ্জটা তো বড় কোনো সম্ভাবনা তো বাড়বে। মানে আমি যদি বলি 5 থেকে 5.001 আর 5 থেকে 6, সম্ভাবনা তো পাল্টে যাবে, কারণ রেঞ্জ অনেক বড় নিচ্ছি, বুঝতে পারছি? ফলে এটা হচ্ছে সম্ভাবনা ঘনত্ব, ঠিক আছে, যে ওইখানে সম্ভাবনাটা কতটা ঘন। আর সম্ভাবনাটা পেতে হলে কি করতে হবে? আমাকে ওই রেঞ্জটা দিয়ে গুণ করতে হবে, বুঝেছিস? তাহলে এটার থাকার সম্ভাবনা কি হবে? ধর পি ভিএক্স কমা ভিওয়াই, দুটো দুটো জিনিসকে আমাকে গুণ করতে হবে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, যেহেতু স্বাধীন, পিভিএক্স ডিভিএক্স করে রাখি, পিভিওয়াই ডিভিওয়াই, বুঝতে পারলি? একটু বেটার ভাবে লেখার জন্য এটা কিরকম করে দেখি, P2D, এটাকে বলি P1D, ঠিক আছে। কি বোঝাতে চাইছি? 2D তে কোনো একটা মলিকিউল বা কোনো একটা গ্যাস পার্টিকেলের বেগ ভিএক্স থেকে ডিভিএক্স, মানে ভিএক্স থেকে ভিএক্স প্লাস ডিভিএক্স, একই সাথে ভিওয়াই থেকে ভিওয়াই প্লাস ডিভিওয়াই, মানে একটা মলিকিউল তার এক্স এক্স বরাবর বেগ এই রেঞ্জে আছে, ওয়াই বরাবর বেগ এই রেঞ্জে আছে, ঠিক আছে। এটা 2D তে হওয়ার সম্ভাবনা কি? 1D তে ওর বেগ এক্স বরাবর বেগ ভিএক্স থেকে ডিভিএক্স এর সাথে সম্ভাবনা, আবার আলাদা করে 1D তে ওর বেগ, বুঝতে পারছিস? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে সেটা কি হবে? একই রকম ভাবে সেটা হয়ে যাবে রুট ওভার, সরি রুট ওভার করে লিখছিলাম না, এম বাই 2 পাই কে বি টি হোল টু দি পাওয়ার হাফ e to the power minus m vx square by 2 kbt dvx, আর এই পুরো জিনিসটাই শুধু vx এর জায়গায় dy লিখবো। বুঝা গেছে? এগুলো গুণ করে দিই, এই ফ্যাক্টরটা তো কমন আছে, তাহলে এম বাই টু পাই কেটে উল্টো দুবার হাফ, এম বাই টু পাই কেটে উল্টো দুবার হাফ, তাহলে জাস্ট পাওয়ারটা যোগ হবে, হাফ হাফ যোগ করলে 1, তাহলে জাস্ট এম বাই 2 পাই। বল। হুম, এটা মানে এটা রুট ওভার, হুম, এটা মানে এটা রুট ওভার, তাহলে রুট 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 উঠে গেল। রুট উঠে যায়। হ্যাঁ তাই তো, আচ্ছা সেখানে ওয়ান বাই টু টু দি পাওয়ার না। আর আচ্ছা, ই টু দি পাওয়ারটা কি হবে? রুট টু নিলে রুট উঠে যায় না? রুটের ভিতরে ওটা জিনিসটা স্কোয়ার হয়ে যাচ্ছে না, ও হ্যাঁ 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 √5 গুণ √5 কি হবে? 5। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি না, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ারের পার্টটা কি হবে? জাস্ট পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ারটা যোগ হলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 মাইনাস মাইনাসে লিখে দেবো। কে টি, হ্যাঁ সেভাবে লিখছি, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, বুঝা গেল? আর এটা ডিভি এক্স ডিভি ওয়াই, তাহলে এই পুরোটা হচ্ছে প্রবাবিলিটি, এই পুরোটা হচ্ছে প্রবাবিলিটি, বা বাংলায় বললে সম্ভাবনা। আর শুধু এইটুকু হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি বা সম্ভাবনা ঘনত্ব। বুঝতে কোনো সমস্যা নেই? ক্লিয়ার? তাহলে 2D তে আমি একবার স্পষ্ট করে ফাইনালি লিখি, 2D তে আমরা কি পেলাম? পি, আমি শুধু প্রবাবিলিটি ডেনসিটি পার্টটা লিখছি, পি ভিএক্স কমা ভিওয়াই 2D
এটা মানে কি বুঝতে পারছিস? এক্স বরাবর বেগ বিএক্স থেকে বিএক্স প্লাস ডিবিএক্স থাকার সম্ভাবনা, এবং একই সাথে ওয়াই বরাবর বেগ ভিওয়াই থেকে। এটা তো এগুলো শুধুমাত্র ওই পার্টিকুলার ওই পয়েন্টে ঘনত্বটা মাপছে এটা, হ্যাঁ হ্যাঁ। এটা তো এক্স প্লাস ডিবি ওটা তো করছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটা, হ্যাঁ 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 সেটাই সম্ভাবনা বলছি, কত, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, সেটার ফর্মুলাটা কি হলো? এম এম বাই 2 পাই কে বি টি টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 কে বি টি বিএক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার, এইটুকু। পরিষ্কার? এইটা বেসিক্যালি একটা, এটা বেসিক্যালি একটা আবার সে গাউসিয়ান, জাস্ট ইন টু ডি গাউসিয়ান কিরকম দেখতে হবে যদি আমরা কল্পনা করার চেষ্টা করি। আচ্ছা এখানে দেখ, আমার তিনটে অ্যাক্সিস লাগবে। কেন তিনটে অ্যাক্সিস লাগবে? ভিএক্স কে বোঝাতে একটা অ্যাক্সিস লাগবে, ভিওয়াই কে বোঝাতে একটা অ্যাক্সিস লাগবে, আর প্রবাবিলিটিকে দেখাতে একটা অ্যাক্সিস লাগবে। মানে এখানে ভ্যারিয়েবল কটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কটা, ভিএক্স আর ভিওয়াই। আর তার ফাংশনটা কি? ফাংশনটা প্রবাবিলিটি। বুঝলি বুঝতে পারছি? ভাব আমি এক্স আর ওয়াই কে ভ্যারি করতে পারি আর জেড এর ভ্যালু পাই, তাহলে কটা অ্যাক্সিস লাগবে? তিনটা অ্যাক্সিস লাগবে। ওয়ান ডি তে কটা অ্যাক্সিস? দুটো অ্যাক্সিস লাগবে। কারণ একটা হচ্ছে ভেলোসিটির মান আর তার সাথে প্রবাবিলিটি কিভাবে ভ্যারি করছে। এখানে ভেলোসিটির মান এক্স বরাবর, ভেলোসিটির মান ওয়াই বরাবর, প্রবাবিলিটি কিভাবে ভ্যারি করছে। বুঝতে বুঝতে পারছি? আর যদি আমি এটা বোঝাতে চাই তাহলে সেটা কিরকম দেখতে হবে? বোঝা গেল তো, না বোঝা গেল? তাহলে এটা কি তাহলে থ্রি গ্রাফ হবে বলতে গেলে? হ্যাঁ, যদি টু ডি তে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখাতে হয় তাহলে থ্রি ডি দেখাতে হবে। ফলে আমরা থ্রি ডি তে আঁকতেই পারবো না যখন থ্রি ডি যাবো, ঠিক আছে? হ্যাঁ তা সে তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটা আর দরকার নেই, তো দরকার পড়বে না। আচ্ছা, এটাকে আমি একটু ভুল করলাম। ছবিটা আঁকার চেষ্টা করছি না, বলছি। তাহলে ধর এইটা আমার ভিএক্স, এটা আমার মাইনাস ভিএক্স, ঠিক আছে? এইটা আমার ভিওয়াই, এটা আমার মাইনাস ভিওয়াই, আর এইটা আমার প্রবাবিলিটি ইন টু ডি, যেটা ফাংশন অফ ভিএক্স কমন, ঠিক আছে? তাহলে এই উচ্চতাটা বোঝাচ্ছি কতটা বেশি প্রবাবিলিটি। আর এই যে বরাবর ভিএক্স বাড়ছে, এই বরাবর ভিএক্স নেগেটিভ বাড়ছে, এই বরাবর ভিওয়াই বাড়ছে, এবার ভিওয়াই নেগেটিভ বাড়ছে। গাউসিয়ানটা কিরকম দেখতে হবে? টু ডি গাউসিয়ানটা কিছুই না, এটা পাহাড়ের মতো বুঝতে, বেসিক্যালি খানিকটা এরকমই হবে। মানে সব জায়গা থেকে একটা এরম করে উঠবে, এরম করে নেমে যাবে, বুঝলি? যেটা পাহাড়ের মতো দেখতে হবে চারিদিক থেকে। বুঝতে পারছি, বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা। আমি ছবিটা দেখা হচ্ছে করি, তাহলে আর একটু বেটার বুঝতে পারবি। গাউসিয়ান, এই ছবিটা, এই ছবিটা থেকে বুঝতে পারছিস? এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে টুডি গাউসিয়ান কিরকম দেখতে? দেখি একটা পাহাড়ের মতো সব দিক থেকে। এটা যদি তুই একটা প্রস্থচ্ছেদ নিস তাহলে সেটা ওয়ান ডি গাউসিয়ান হবে, যে কোনো জায়গায় মানে তুই যদি প্রস্থচ্ছেদ নিস তাহলে সেটা ওয়ান ডি গাউসিয়ান হবে। এই পার্টটাও দেখ, মানে কি করে বোঝে, বুঝতে পারছিস তুই কি বলতে চাইছিস? বুঝেছি বুঝেছি, খানিকটা আন্দাজ করতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। বাট ঠিক আছে, এই ছবিটা খুব দরকার নেই, মাধ্যমিক অঙ্ক বুঝতে পেরেছি কিরকম দেখতে, ঠিক আছে? বেশ। তাহলে এটা হলো আমার টু ডি তে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টু ডি তে স্পিড ডিস্ট্রিবিউশন। স্পিড ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে ভালো করে, যে ওয়ান ডি তে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে স্পিড ডিস্ট্রিবিউশনটা খুব সহজ ছিল, জাস্ট দুই দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, হ্যাঁ প্লাস বিএক্স আর মাইনাস বিএক্স এখন টু ডি তে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, এবং টু ডিটা বুঝতে পারলে থ্রি ডি বুঝতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এদিকে চার দিয়ে করলে হয়ে যাবে। দেখা যাক, গন্ডগোল চার দিয়ে দেখা যাক। এক দুই তিন চারটে। আচ্ছা, এখানে ওই একই ধরনের ফিচার থাকবে, টেম্পারেচার বাড়ালে কি হবে না হবে, এটা সেটা ছড়িয়ে পড়বে আরো, ঠিক আছে? চঞ্চল। মানে এখানে ওই সিগমা আর এগুলো একই ভাবে ইয়ে করবে তো, হ্যাঁ হ্যাঁ, একই একই একই। আচ্ছা, এখানেও তাহলে কি হবে? এখানেও যদি এরকম করে বলি যে তুই সাইডে লিখে দিই যে এখানেও মিউ সমান সমান কি, জিরো, আর সিগমা সমান সমান কি, ওভার ডিভিটি বাই, ঠিক আছে? বুঝতে
এবার 2D তে স্পিড ডিস্ট্রিবিউশন, স্পিড ডিস্ট্রিবিউশন ইন 2D, এটা আমি একটু আস্তে আস্তে বলবো, তুমি ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, বোঝার চেষ্টা কর যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বার করে আমরা কি বার করলাম সেটা 2D তে, ঠিক আছে? আমরা এই গ্রাফটাকে, এই গ্রাফের এই অংশটা বাদ দিব, প্রবাবিলিটি অংশটা আমরা আপাতত দেখবো না, আমরা শুধু ভিএক্স আর ভিওয়াই টাকে দেখবো, তাহলে আমরা 2D প্লট করবো, ঠিক আছে? তাহলে ধর ধর তাহলে ধর এটা হচ্ছে আমার এক্স বরাবর ভেলোসিটি, এক্স বরাবর বেগ। এটা হচ্ছে আমার ওয়াই বরাবর, ঠিক আছে? ধর এইখানে আমার আছে ধর এইখানে আমার আছে ভিএক্স, মানে ভিএক্স এর মান এখানে বলছি, ঠিক আছে? আর এইখানে আমার আছে ভি1, ঠিক আছে? তাহলে আসলে গ্যাসটার স্পিড কোথায় আছে বলতো? মানে লব্ধি যে একদম 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 একদম। তাহলে যদি আমি এরকম করে ভাবি যে আচ্ছা, ভিএক্স থেকে ভিএক্স প্লাস ডিএক্স, ধর ডিভিএক্স, ধর এইটুকু হচ্ছে আমার ডিভিএক্স, ঠিক আছে? আর এইটুকু হচ্ছে আমার ডিভিওয়াই, এই সামান্য অংশ, ঠিক আছে? তাহলে ছোট করে তৈরি করি। ধর এটা ভিওয়াই, এইটুকু হচ্ছে ডিভিওয়াই, ঠিক আছে? এটা ভিএক্স, এইটুকু হচ্ছে ডিভিএক্স, ক্লিয়ার? তাহলে যদি আমি এটাকে এরকম করে জুড়ি, তাহলে আমি যখন বলছি যে কোন কতগুলো বা কি সম্ভাবনা যে গ্যাসের এক্স বরাবর বেগ ভিএক্স থেকে ভিএক্স প্লাস ডিভিএক্স এবং ওয়াই বরাবর বেগ ভিওয়াই থেকে ভিওয়াই প্লাস ডিভিওয়াই, তখন আমি আসলে এইটুকু অংশ নিয়ে কথা বলছি, যাদের বেগ এই রেঞ্জে আছে। এই রেঞ্জে থাকলেই এক্স বরাবর, কমন জায়গাটা। হ্যাঁ ওই জায়গাটা কমন জায়গা, এইখানে থাকলে কি হবে? ওয়াই বরাবর বেগ ভিওয়াই থেকে ডিভিওয়াই এ থাকবে, কিন্তু এক্স বরাবর বেগ তো তত হবে না, আর এখানে থাকলেও সেটা হবে না। তাহলে আমি আসলে কথা বলছি এইটুকু অংশ নিয়ে, এইটুকু অংশ, বুঝতে পারছি না? বুঝতে পারছি। তাহলে এইটুকু, এই বাক্সটা শো করছে শুধুমাত্র, মানে বেসিক্যালি এই বাক্সের মধ্যে যাদের স্পিড আছে তাদের এক্স বরাবর স্পিড ভিএক্স থেকে, সরি, এই বাক্সের মধ্যে যাদের, হ্যাঁ, স্পিড আছে, যদি রাদার, সরি ভুল বলছি, টোটাল ভেলোসিটি, 2D তে টোটাল ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এটাকে আমি এরকম করে বলি ভি টু ডি, ঠিক আছে? এটাও ভেক্টর কিন্তু একটা, ঠিক আছে? ভেক্টরটা যদি এই বরাবর পয়েন্ট করে তাহলে তার এক্স উপাংশ ভিএক্স থেকে ভিএক্স প্লাস ডিভিএক্স মধ্যে আছে, ওয়াই উপাংশ ভিওয়াই থেকে ভিওয়াই প্লাস ডিভিওয়াই মধ্যে আছে। আচ্ছা, এইটুকু জায়গার ক্ষেত্রফল কত বলতো? এটা ডিভিএক্স, তাহলে এটাও ডিভিএক্স, এটা ডিভিওয়াই, তাহলে এইটুকু জায়গার ক্ষেত্রফল কত? এরকম করে বলি, তাহলে ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এবার বুঝতে পারছো তো ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটির মানটা হচ্ছে এইখানে মানটা, প্রবাবিলিটি ডেন্সিটি, আর সেটাকে আমি এই ক্ষেত্রফলটা দিয়ে গুণ করে নিচ্ছি বলে আমি টোটাল প্রবাবিলিটিটা এরকম করে পাচ্ছি। পরিষ্কার? এবার বোঝার চেষ্টা করো ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। এবার ক্লিয়ার হলো। হ্যাঁ। কিন্তু
যদি স্পিড সমান সমান সি হয়, তবে সি স্কোয়ার সমান সমান ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার হবে। স্পিড মানে শুধুমাত্র মান, ঠিক আছে? এই ভেক্টরটা কোন দিকে আছে ম্যাটার করছে না, এই ভেক্টরের মান দৈর্ঘ্য এরকম করে ভাবতে হবে, ঠিক আছে? তার সেটা এই সূত্রটা মেনে চলবে। লব্ধি মানটা বার করছি। লব্ধি মানটা, স্পিড তো মান, স্পিডের কোনো দিকের ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এটা হতে হবে। হুম। আচ্ছা, এবার ভেবে দেখ, ভাব স্পিডটা একটা কনস্ট্যান্ট, লেটস সে আপাতত স্পিডটাকে আমি একটা কনস্ট্যান্ট দিচ্ছি, ঠিক আছে? সিটা কনস্ট্যান্ট দিচ্ছি। সাম কনস্ট্যান্ট স্কোয়ার সমান সমান ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এর কিছু সমীকরণ ধরতে পারিস? এবার দিলেও না। ফর্মুলা এটা মনে করার চেষ্টা কর যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 5। সরল বৃত্তের সমীকরণ বলতে, ঠিক আছে? তাহলে এটা একটা, এটি বৃত্তের সমীকরণ। একটু বাদে ক্লিয়ার হবে, মেন ওই যে আস্তে আস্তে আমরা এগোচ্ছি এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন কি, এখানে আমাদের প্রশ্ন কি দাদা, মূল প্রশ্নটাকে আমি সমাধান করার চেষ্টা করি, আগে প্রশ্নটাকে অ্যাড্রেস করি। হুম। মূল প্রশ্ন হচ্ছে গ্যাসের কোন কণার দ্রুতি বা স্পিড সি থেকে সি প্লাস ডিসি এর মধ্যে থাকার সম্ভাবনা কত? ঠিক আছে, বুঝেছিস? আচ্ছা, এবার যদি স্পিড সি হয় তাহলে সি স্কোয়ার সমান ভি স্কোয়ার বাই ভি ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা ভাবার চেষ্টা কর, এটা কি করে, এই সমীকরণটা কিরকম দেখতে। আমি এইটা আবার একবার আসছি। ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ, সেটা কিরকম দেখতে হবে বলতো? সেটা দেখতে হবে এরকম। তুমি কি করে আঁকতে পারি? এরকম দেখতে হবে, ঠিক আছে? যদি আমি সি থেকে সি প্লাস ডিসিটা করে নিই তাহলে ওইটাকে জুড়ে দিই না, অন্য কালার দিয়ে ও, ঠিক আছে? কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো। এবার আমার কাছে ম্যাটার করছে না, তখন আমি দ্রুতি দেখতে চাইছি, আমার কাছে ম্যাটার করছে না এক্স বরাবর বেগ কত, ওয়াই বরাবর বেগ কত। আমার কাছে কিন্তু ম্যাটার করছে দ্রুতির মান সি না সি না, ঠিক আছে? বা সি থেকে সি প্লাস ডিসির মধ্যে আছে না, সি থেকে সি প্লাস ডিসির মধ্যে অনেকভাবে থাকতে পারে, শুধু এইটুকু জায়গার মধ্যে থাকলে তো সি থেকে সি প্লাস ডিসির মধ্যে থাকবে না। এই অংশের মধ্যে থাকলেও ভেলোসিটি দ্রুতি সি হতে পারে, কারণ এই অংশের মধ্যে থাকলে কি হবে, ভি ওয়াই স্কোয়ার, মানে যদি আমি এইটাকে সি বলি, এই দূরত্বটা সি, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। সিটা তো লব্ধি ছিল না। না, ভালো করে বোঝ, এটা সি ছিল হচ্ছে বৃত্তের সমীকরণ বেসিক্যালি, এটা সি হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তের সমীকরণ
করে লিখে দিই, যার কেন্দ্র সমান সমান 0,0 বিন্দু, ব্যাসার্ধ c। বিদ্যুৎ সমীকরণ কিরকম হয় যদি মনে মনে পড়ে একবার, যদি আমি লিখে দিই, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। ঠিক আছে, এখানে কেন্দ্র থাকে এ কমা বি বিন্দুতে, আর ব্যাসার্ধ সমান সমান আর। ঠিক আছে, তাহলে এখানে বুঝতেই পারছি ব্যাসার্ধটা হচ্ছে সি, এই বৃত্তের বোঝা যাচ্ছে তো, এই ব্যাসার্ধটা হচ্ছে সি। তাহলে সি ধ্রুটি কত ভাবে হতে পারে? শুধু ভিওয়াইটা সি, ভিএক্সটা জিরো হতে পারে, সেটাই হচ্ছে এটা, ভিওয়াইটা সি, ভিএক্সটা এই বরাবর জিরো, কারণ ওয়াই একটা উপরে আছে। শুধু ভিএক্সটা সি, ভিওয়াইটা জিরো, ভিএক্সটা সি, ভিওয়াইটা জিরো। এছাড়া আর যেখানে যেখানে থাকবে সব জায়গায় দুটো দুটো সি। তাহলে তখন আমাকে শুধু এই বক্সের মধ্যে থাকতে হবে কোনো ব্যাপারই নেই। ওটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি? ব্যাসার্ধ যে কোনোটা বলেই দেবে। হ্যাঁ, তার মানে এই পুরো অঞ্চলটা আমার গুরুত্বপূর্ণ হচ্ছে তখন। ঠিক আছে, বুঝতে পারছি না, বুঝতে পারছি না? তাহলে আমাকে কি করতে হবে, যদি থিওরিটিক্যালি থাকি, আমাকে কি করতে হবে, এই ভিএক্স, এইখানে ভিএক্স আর ভিওয়াই এর ভ্যালু কি আছে সেটা জানতে হবে, জেনে ও সম্ভাবনা বার করতে হবে। এই ভিএক্স ভিওয়াই তে জানতে হবে, সম্ভাবনা বার করতে হবে, এটাতে জানতে হবে, এটাতে জানতে হবে, এটাতে জানতে হবে, প্রত্যেকটাতে জেনে যোগ করতে হবে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? ঠিক আছে, বোঝাচ্ছিস, বুঝতে পারছি না, বুঝতে পারছি না? আমি যেটা বলতে চাইছি তাহলে ফিজিক্যালি লিখলে এরকম করে দাঁড়াবে। সুতরাং থিওরিটিক্যালি যতভাবে ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার সমান সমান সি স্কোয়ার হতে পারে, ঠিক আছে, যতভাবে বলতে ভিএক্স ও ভিওয়াই এর যে যে মানের জন্য, সেই সমস্ত ক্ষেত্রে পিভিএক্স ভিওয়াই বের করতে হবে, তাদের যোগ করতে হবে। বুঝতে গেল না, বুঝতে গেল? পরিষ্কার তো না, পরিষ্কার না? হ্যাঁ দেখ, না বুঝতে পারলে বলবো। হ্যাঁ, বুঝছি বুঝছি। কিভাবে পড়া এটা, মানে ওয়ান ডিতে সহজ ছিল, আমরা ওয়ান ডিতে আমরা তাই করেছিলাম যে যতভাবে স্পিড সমান সমান ভি হতে পারে, কিভাবে হতে পারে, ভেলোসিটি সমান প্লাস ভি অথবা ভেলোসিটি সমান মাইনাস ভি, দুটো কেস ছিল, আমি ক্লিয়ারলি করে যোগ করে দিয়েছি। কিন্তু এখানে তো অসংখ্য ভাবে হতে পারে, মানে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটাই অসংখ্য ভাবে হতে পারে। কিভাবে করবো? তাহলে প্রবলেমটা বুঝতে পেরেছিস তো, এবং প্রবলেমটার আমরা একটা থিওরিটিক্যাল সলিউশনও বার করেছি, কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে করবো সেটা জানি না। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কিভাবে সেটা আসে। প্র্যাকটিক্যাল উপায় কি? প্র্যাকটিক্যাল উপায় কি? কারণ ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার সমান সমান সি স্কোয়ার অসংখ্য ভাবে হতে পারে, তাই তো? মানে সিটা কিন্তু কনস্ট্যান্ট ধরে রাখছে, ভিএক্স আর ভিওয়াই ভ্যারি করে। ঠিক আছে, তো লিখে দিই। পরিষ্কার? সলিউশন, ভালো করে লক্ষ্য করে যদি দেখে থাকিস, পি ভিএক্স ভিওয়াই সেটা কিরকম দেখতে ছিল বলতো, এম বাই 2 পাই কে বি টি ই টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 কে বি টি ভিএক্স স্কোয়ার, তাই ছিল। মজার ব্যাপার দেখ, প্রবাবিলিটিটা কিন্তু ভিএক্স স্কোয়ার আর ভিওয়াই স্কোয়ারের উপর কিভাবে নির্ভর করে, না তাদের যোগফলের উপর নির্ভর করে। তাহলে আমাকে আলাদা আলাদা করে ভিএক্স স্কোয়ার ভিএক্স ওয়াই স্কোয়ারের বিভিন্ন মানের জন্য বার করতে হবে না, কারণ আমি তো জানি যে এটা সবসময় ভ্যালিড হবে। বুঝতে পারছিস?
বলছি বলছি আমি শেষ করিনি এটা বলছি যে, আমি বলতে চাইছি সুতরাং আমি বার করলাম যে ভি এক্স স্কোয়ারের ধর কথা কথা বলছি, এটা 3 আর এটা 4 হলে আমি যেটা চাইছি সেটা হয়, ঠিক আছে, তত সেটা সি হয়, ঠিক আছে। আবার ধর এটা 2.9, এটা 4.2 হলেও সেটা হয়। আবার এরকম করে অসংখ্য কেস হবে, কিন্তু তাদের প্রত্যেক ক্ষেত্রে প্রবাবিলিটি কি আলাদা হবে? প্রবাবিলিটি তো ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার উপর নির্ভর করে। আর আমার সিটা তো ফিক্স আছে, কারণ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার অসংখ্য যে কেস হতে পারে তাদের প্রত্যেকের স্কোয়ারের যোগফলটা তো সেমই থাকবে প্রত্যেকটা। মানে একটা যদি পেয়ে গেলে তো আর তো করতে হবে না আমাকে, তাহলে আমাকে অসংখ্য কেস মানে তুলনাই করতে হবে না, কারণ আমি প্রবাবিলিটি আমার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার উপর নির্ভর করে। বুঝতে পারছেন বুঝতে পারছেন? একটা ছোট্ট জিনিস আছে, এটা হচ্ছে যে এই প্রবাবিলিটিটা কিন্তু মানে এই প্রবাবিলিটি ডেন্সিটিটা আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। সমস্যাটা কোথায় হবে? আচ্ছা, এই ডেন্সিটিটা করে নিই, এটা বলে নিই ক্লিয়ারলি ই ভিএক্স ভিওয়াই এর মান ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার এর উপর নির্ভর করে। এখন এটা সত্যি যে সি ফিক্স করে দিলে, মানে সি মানে কি দ্রুতি, সূর্যের দ্রুতি, ঠিক আছে, সি ফিক্স করে দিলে ভিএক্স ও ভিওয়াই এর অসংখ্য মান সম্ভব যারা ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার সমান সমান সি স্কোয়ার কে সিদ্ধ করে। কিন্তু সেই সমস্ত মানের জন্য ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। সুতরাং পি ভিএক্স ভিওয়াই চেঞ্জ হবে না। হ্যাঁ, কাজের জিনিস। হ্যাঁ, এটা এটা ম্যাথমেটিক্যালি বোঝাচ্ছে, ফিজিক্যাল দিকটাও ভেবে দেখ। মানে আচ্ছা, ফিজিক্যাল দিক নিয়ে পরে কোনো কথা বলবো, আগে ম্যাথমেটিক্স বোঝা হয়। সুতরাং আমি বলতে পারি যে পি সি, সেটা ভিএক্স আর ভিওয়াই জায়গায় আমি সি লিখছি, সেটা জাস্ট এম বাই 2 পাই কেবিটি টু দি পাওয়ার মাইনাস এম 2 কেবিটি সি স্কোয়ার। এটা দেখার চেষ্টা কর, তাহলে আমি জাস্ট ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার লিখে দিলাম। বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ, এবার আহ, এটা একটু গন্ডগোল আছে, আমি পরে বলছি, এটা একটু গন্ডগোল আছে আপাতত। মানে এটা বোঝা গেছে তো, তাই তো? যে কেন আমার প্রত্যেকটা কম্বিনেশন আলাদা করে ট্রাই করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার মজার ব্যাপার হচ্ছে যে, না না মজার ব্যাপার নয়, ইন্টারেস্টিং ব্যাপার। দেখ, আমি যখন ভেলোসিটি কনসিডার করছিলাম তখন আমার শুধুমাত্র এই বাক্সটার মধ্যে ভিএক্স এর ভ্যালু ভিএক্স থেকে ভিএক্স প্লাস ভিভিএক্স, ভিওয়াই ভ্যালু ভিওয়াই থেকে ভিওয়াই প্লাস ভিওয়াই থাকছে। তুমি যখন স্পিড কল্পনা করছি তখন ভাব কতটা জায়গার মধ্যে আমার এই সম্ভাবনাটা পসিবল। তাহলে আমাকে তখন এই এরিয়াটা নিতে হবে, তখন আমার এরিয়া এলিমেন্টটা যেটা ভিভিএক্স ভিভিওয়াই ছিল ভেলোসিটির ক্ষেত্রে, স্পিডের ক্ষেত্রে কিন্তু আমার অনেকটা বড় এরিয়া। তাহলে এই পুরো জায়গাটা আমাকে নিতে হবে। কেন বুঝতে পারছিস তো? কারণ এটা এদিকে এই আলোটা এখানেও থাকতে পারে, 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 ক্ষেত্র বাড়াটা বার করতে হবে। তাহলে এক্ষেত্রে, তাহলে এরকম করে বলি যে এইভাবে তো মানে এই বাইরের দিকটার ক্ষেত্রে হলে ভেতরের ক্ষেত্রে করে মাইনাস করে দিলে তো হবে। এবারে সেটা উপায় করে দেবো। তুমি দুভাবে দেখো, সেভাবে দেখাবো অন্যভাবে দেখাবো, ঠিক আছে। চলো, ও না হলে সমস্যা হলো কেন? সমস্যা গান শুরু হবে এবার। এরিয়া এলিমেন্ট, এটাকে বলে এরিয়া এলিমেন্ট, ইন জেনারেল বলে ভলিউম এলিমেন্ট। আমরা থ্রি তে ভলিউম এলিমেন্ট করবো, এক্ষেত্রে এরিয়া এলিমেন্টই করছি। তাহলে
ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা কি ছিল? ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা ছিল ডিভিএক্স ডিভিওয়াই। ঠিক আছে। স্পিড ডিস্ট্রিবিউশনে আচ্ছা সেটা কেমন দেখতে ছিল যদি আমি ছোট্ট করে এখানে দেখাই। এই জায়গাটা ছিল, তাই তো? তুই চালানি স্পিড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এই পুরো জায়গাটা, ঠিক আছে। তাহলে কি করে বার করবো এই এলিমেন্টটা? তুই যেভাবে বলিস সেভাবে বার করে দিই, তারপর একটা সহজ উপায় বলে দিই। তাহলে এইটা হচ্ছে আমার সি, এই ব্যাসার্ধটা হচ্ছে সি, আর এইটুকু হচ্ছে কত? ডিসি। সি থেকে সি প্লাস ডিসি, তাই তো? ছোট পাচ্ছি সি থেকে সি প্লাস ডিসি দেখতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকু অংশ কি হবে বুঝতে পারলি তো? সি প্লাস ডিসি, ঠিক আছে। তাহলে এরিয়া ইন বিটুইন কি হবে? এটা হয়ে যাবে পাই সি প্লাস ডিসি হোল স্কোয়ার, তাই তো? পাই আর স্কোয়ার তো, মাইনাস পাই সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে পাইটা কমন নিয়ে নিলাম, সি প্লাস ডি হোল স্কোয়ার করলে কি হবে? সি স্কোয়ার প্লাস টু সি ডিসি প্লাস ডিসি স্কোয়ার, টু স্কোয়ার, বৃত্তের ক্ষেত্র লিখছি তো নাকি? তাই তো? তাই তো লিখতে সব ফর্মুলা ভুলে গেছিস? মানে পাই দিয়ে এই দিকে চেনা লাগছে না কেন ফর্মুলা? পাই আর স্কোয়ার ও আচ্ছা পাই আর্টস, হ্যাঁ ঠিক আছে। কি হবে উত্তর? হ্যাঁ, পাই আর্টস। মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে তো নাকি ঠিক নেই? ঠিক আছে ঠিক আছে। দেখ হ্যাঁ। আরে পাই আর্টস মনে পড়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সি স্কোয়ার সাথে এই সি স্কোয়ার কাটবে, তাই তো? তাহলে কি থাকবে? পাই টু সি ডিসি প্লাস ডিসি স্কোয়ার। এখন ডিসি খুব ক্ষুদ্র, সুতরাং নেগেটিভ ডিসি স্কোয়ার আরো ক্ষুদ্র হবে। হ্যাঁ আরো ক্ষুদ্র, তাই নেগেটিভ, ঠিক আছে। এরকম যখনই দেখবি ক্যালকুলেশন এরকম এই খুব মানে ছোট। এইটা না তুমি মানে জানি হুম, তোরা আমি বলতে চাইছি, হুম, তুই হুম। খুব ছোট, তো দুই স্কোয়ার চারটে বড় হলো না? পয়েন্ট ওয়ান খুব ছোট, পয়েন্ট ওয়ান স্কোয়ার কত হবে? 0.01। ছোট জিনিসের স্কোয়ার আরো ছোট, একের থেকে কম জিনিসের স্কোয়ার ছোট, একের থেকে বড় জিনিসের স্কোয়ার এর থেকে বড়। এইটা তো একটা থেকে ছোট। তার মানে সি এর সাপেক্ষে ডিসি খুব ছোট, বুঝলি? মানে আমি বলেছি ডিসি বাই সি এটা একের থেকে অনেক অনেক। সি এর মান যদি 500 হয় এর মান হবে তো এক, বুঝলেন? ডিসি স্কোয়ার আরো ক্ষুদ্র। এটা তখন আমি আবারও বলছি যে এটা তখনই হবে যখন কোনো কিছু স্কোয়ার সেই সংখ্যার থেকে ছোট, তখনই হবে যখন সংখ্যাটা একের থেকে ছোট, বুঝলেন তো? বুঝতে আরো ক্ষুদ্র, তাহলে সুতরাং নেগলিজেবল। তাহলে এটা কত হয়ে যাবে? টু পাই সি ডিসি। বুঝতে সিম্পল উপায় কি আছে এটা করার? এটা সিম্পল লাগবে। মানে আমি এভাবে দেখি, ঠিক আছে, আমি এটা কোথাও পড়িনি কিন্তু আমি এভাবে দেখি। ভেতরের বৃত্তের পরিধি কত? কুড়ি বৃত্তের পরিধি সূত্র কি? টু পাই আর। তাহলে এখানে আটটা কত? আটটা তো সি, তাহলে টু পাই সি। তাহলে ভেতরের বৃত্তের পরিধি হচ্ছে দুই পাইছি। টু পাই সি। আর এই বেধটা কত? এই অঞ্চলের বেধটা কত? ডিসি।
রিং এর বেধ সমান সমান ডিসি, সুতরাং রিং এর এরিয়া কত হবে? 2 পাই সি ডিসি। ঠিক আছে, বুঝতে পারলি? আমি বলতে চাইছি যে এইটুকু হচ্ছে 2 পাই সি, আর এইটুকু হচ্ছে ডিসি। আর এই পুরো জিনিসটাকে গুণ করে দিলে এই জায়গায় বেরিয়ে যাবে। এটা এই জন্যই সম্ভব, কারণ ডিসি খুব ছোট, ঠিক আছে, নাহলে কিন্তু এরকম করে হবে না, ঠিক আছে। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রযোজ্য, এইটা দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, এটা তখন সম্ভব যখন ডিসি খুব ছোট। পরিষ্কার, বাট এটা করার একটা সহজ উপায় যেটা, এবং এটা প্রায় সব ক্ষেত্রে মিলে। বাট বেস্ট উপায় হচ্ছে অবশ্যই এই উপায়, এটা বড় উপায়। এটা বোঝা গেল? তবে তাহলে ফাইনালি ফাইনালি কণার বেগ সি থেকে C+DC তে থাকার সম্ভাবনা কত? টোটাল সম্ভাবনা বলছি, তাহলে পিসি ডিসি, ওই যে প্রবাবিলিটি ডেন্সিটি বেরিয়েছিল তাকে এরিয়া এলিমেন্ট দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 2 পাই সি গুণ, বা 2 পাই সি ডিসি গুণ m/2 পাই কেবিটি e⁻m/m/2 কেবিটি সি স্কোয়ার, মাইন্ড সি স্কোয়ার কিন্তু। আমি বলতে চাই, এইটুকুকে আমি একটা পয়েন্টের মানে প্রবাবিলিটি বলতে পারি। সি থেকে C+DC ওখানে পাবো। না না, আমি just হ্যাঁ মানে একটা পয়েন্টে যাচ্ছে, হুম হুম একটা পয়েন্ট, আর এটা হুম। হচ্ছে পুরো এরিয়াটা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, ঠিক আছে। কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা পয়েন্টে ডেরিভেটিভ করে মানে শুধুমাত্র ওই ধরে তো। ডেন্সিটি বলে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কিরকম দাঁড়াবে ব্যাপারটা? আহ, তাহলে m/kbt c e⁻m/2 kbt, এখানে c স্কোয়ার ডিসি। পরিষ্কার? এটা হচ্ছে 2D তে স্পিড ডিস্ট্রিবিউশন মাইন্ড কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে 2D তে স্পিড ডিস্ট্রিবিউশন। এই ফাংশনটা কিরকম দেখতে সেটা দেওয়ার চেষ্টা করা। জিনিসটা আছে সেটা সে বুঝে যাচ্ছে, জটিল বিষয়। হ্যাঁ, চুরিটা করেই শেষ করে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে গ্রাফ ফাংশনটা দিকে লক্ষ্য করা যাক, ঠিক আছে। ফাংশনটা, এইগুলো তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এগুলো ঠিক আছে, বাদ দিই। এইগুলো কনস্ট্যান্ট পার্ট আছে, হচ্ছে একটা এইখানে একটা পার্ট, এখানে একটা সি স্কোয়ার, e⁻সামথিং সি স্কোয়ার, ঠিক আছে। আমি দুটো দুটো করে আলাদা আলাদা করে দিই, যে এইটা যদি সমান সমান সি হতো তাহলে সেটা কিরকম দেখতে হতো, যদি সমান সমান এই পার্টটাও ছোট হতো, এটা না থাকতো তাহলে কিরকম দেখতে হতো। তারপর দুটো পার্টকে গুণ করে তাহলে পুরো পার্টটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে যদি এরকম হতো যে, আচ্ছা বাই দ্য ওয়ে, এই সি এর মান, এটা স্পিড কিন্তু, এর মান যদি 0 থেকে ইনফিনিটি হতে হবে, তাহলে এটা নেগেটিভ পার্ট দেখানোর কোনো মানে নেই, ঠিক আছে। তাহলে যদি এরকম হতো, আরেকটা অংশ হচ্ছে, যদি তাহলে এটা হচ্ছে e⁻m/2 কেবিটি, এটা সি স্কোয়ার,
আর এটা হচ্ছে জাস্ট সি, ঠিক আছে? তাহলে এটা কেমন দেখতে হতো? এটা লিনিয়ার প্লট, ওয়াই ইকুয়ালস টু এক্স, কি ধরনের প্লট? লিনিয়ার প্লট, তাই তো? আর এটা কি? এটা গাউসিয়ান কিছু প্লট, গাউসিয়ান এর একটা দিক আছে, কারণ এটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা এরকম কিরকম দেখতে হবে? এরকম দেখতে হবে। বুঝবেন না, বুঝবেন না? এবার দুটো প্লট আমি পাশাপাশি আঁকার চেষ্টা করি। দুবার মিক্স করে কেরোর অদ্ভুত হবে না? হ্যাঁ, লিনিয়ার একটা এরকম টাইপের। এই ধরনের প্লট খুব কমন, তোদের বায়োলজিতেও পাবি তোরা। আচ্ছা দেখ কেমন হতে পারে, এই অঞ্চলটা হয়ে যাবে যেখানে সি এর মান খুব কম। সি এর মান খুব কম, এই অংশটা প্রথমত জিরো তে পাবো, জিরোতে এর মান জিরো, আর এর মান কিছুটা ফাইনাইট ভ্যালু। এটা তো সমান, এটা এটা যেগুলো হচ্ছে হ্যাঁ বলছি বলছি বলছি, তাহলে মানে এই পার্টটাকে বলে হচ্ছে পলিনোমিয়াল পার্ট। কেন পলিনোমিয়াল পার্ট বলে? যে এই ধরনের পার্টকে পলিনোমিয়াল পার্ট, যে ওয়াই ইকুয়ালস টু এক্স বা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার বা এক্স কিউব, এই ধরনের পার্ট পলিনোমিয়াল পার্ট। এই ধরনের পার্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট, ঠিক আছে? এটাকে বলে এক্সপোনেনশিয়াল পার্ট। এক্সপোনেনশিয়াল পার্ট মানে নেগেটিভ সাইন থাকলে এটা খুব তাড়াতাড়ি ডিকে যায়, এটা খুব তাড়াতাড়ি না, ঠিক আছে? তো এবং এটা কিন্তু অত তাড়াতাড়ি বাড়তে পারে না, এটা যত তাড়াতাড়ি বাড়তে পারে তার থেকে তাড়াতাড়ি নেমে যায়, তখন সি ভ্যালু খুব বেশি হয়, ঠিক আছে? এই জন্য বলা হয় পলিনোমিয়াল পার্টটা যখন সি এর ভ্যালু কম তখন ডমিনেট করে, আর সি এর ভ্যালু যখন কম তখন পলিনোমিয়াল পার্টটা যেরকম দেখতে সেরকম দেখতে। সি এর ভ্যালু যখন বেশি তখন এক্সপোনেনশিয়াল পার্টটা যেরকম দেখতে সেরকম দেখতে। বুঝতে বুঝতে পারছো? এটা এটা কি করে বোঝা যায়? তার সহজ উপায় দেখ, সি ইকুয়াল টু জিরোতে এর মান জিরো, এই পার্টটার মান জিরো, এই পার্টটা কিছু একটা মান আছে, কিন্তু জিরো দিয়ে গুণ করলে কি হয়? জিরো হয়ে যাবে। বুঝতে বুঝতে তো এ মানে বেসিক্যালি দুটো অপোজিং অংশ দেখ, এ সি এম আর বাড়ার সাথে সাথে বাড়ছে, এ সি এম আর বাড়ার সাথে সাথে কমছে। তাহলে একটা জিনিস যখন দুদিক থেকে দেখছি তখন কি হবে? একটা অপটিমাম পয়েন্ট আছে, যে প্রথমে বাড়বে তারপর একটা সময় দেখবে কমতে শুরু করছে। বুঝতে বুঝতে পারছো? তাহলে আবারও বলছি, পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে যখন সি এর মান কম, তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে যখন সি এর মান বেশি থাকে, ঠিক আছে? তাহলে আমি দুটো অংশ আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি। তাহলে পলিনোমিয়াল পার্ট এরকম ভাবে ডমিনেট করবে, এক্সপোনেনশিয়াল পার্ট এরকম ভাবে ডমিনেট করবে, ঠিক আছে? মাঝে কি হবে তাহলে? একটা ম্যাক্সিমার মধ্যে দিয়ে যাবে। একটু ভালো করে যদি আঁকি, ঠিক আছে? তাহলে এটা একটা মাঝে একটা maximum মধ্যে দিয়ে। এরকম না, এটা একটা এরকম উঠে গেলে ওই মাইকেলিস মেন্টেন ইকুয়েশন গুলো হয়ে যায়। এরকম, মানে এরকম। হ্যাঁ, এটা এরকম হবে, এরকম করে আস্তে আস্তে এরকম হবে। হ্যাঁ সিগময়েড টাইপের গ্রাফ বেসিক্যালি। ওটা তো একটা একটা মানে এজ এ সম্পৃক্ততার পয়েন্ট যেটাতে ওই রিচ করে। ইনক্লাইনের Exactly, exactly. আচ্ছা, তাহলে এটা কিরকম দেখতে? এটা এটা হচ্ছে সি, এটা হচ্ছে পিসি। নাম হ্যাঁ, তাহলে বোঝা গেল না? বোঝা গেল? তাহলে এই ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে যে সি এর কম ভ্যালুতে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে। পলিনোমিয়াল মানে কি? ওয়াই প্লাস টু এক্স টু দি পাওয়ার এন, এরকম বুঝতে হয়, ঠিক আছে? পার্ট ডমিনেট করে সি এর বেশি ভ্যালুতে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। মানে কিরকম দেখতে? ওয়াই প্লাস টু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এরকম কিছু একটা, ঠিক আছে? এক্ষেত্রে মাইনাস এক্স আছে তাই কমছে। বুঝে গেল? সেটাই করলাম। এই জন্য এটা অপটিমাম পয়েন্ট পেলাম। বারো করে বলছো দুটো আলাদা আলাদা, সি বাড়লেই বাড়ছে, সি বাড়লেই কমছে, ঠিক আছে? তাই জন্য প্রথমে বাড়লো তারপর একটা করে বোঝা গেল? তাহলে প্রশ্ন হচ্ছে এই সিটা কোন সি, যে সিতে ম্যাক্সিমাম বা তাহলে অ্যাভারেজ দিক, অ্যাভারেজ দিকে কি হবে? সি এর ডিস্ট্রিবিউশন এরকম হয়, এই গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ গ্রাফ কিন্তু। এটা আমি খুব লিনিয়ার দেখেছি, এটা লিনিয়ার এতটা হবে না, মানে এটা একটুখানি এরকম করে উঠবে, ঠিক আছে? আর আমি মানে ধরছি পুরোটাই এর মতো করে উঠছে, পুরো না, একটু কিছুটা প্রভাব থাকবে, ঠিক আছে? হয়তো একটু এরকম করে উঠবে, তারপর নেবে, ঠিক আছে? দেখে নিবি গ্রাফটা, গ্রাফ না। আচ্ছা, আর এখানে অনেকগুলো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে অ্যাভারেজ গতিবেগ কত, একটা প্রশ্ন হচ্ছে যে আরএমএস গতিবেগ কত,
সবকটা দুটি ভাগ আমি গতিবেগ বলছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই গতিবেগটা যে গতিবেগটায় প্রবাবিলিটি ম্যাক্সিমাম হতে পারে, এই তিনটে প্রশ্ন সমাধান করে আজকে আমরা থাকবো, ঠিক আছে? ভাবি তিনটে বেগের নামই তুই শুনেছিস। একটা হচ্ছে তুমি থ্রি ডিতেও থাকবে, তোরা ফর্মুলা মুখস্থ করেছিস যে গড় গতিবেগ গ্যাসের অণুর গড় গতিবেগ দুটো বারে ইটারটি বাই পাই এম কিছু একটা, গ্যাসের অণুর আরএমএস গতিবেগ, হ্যাঁ থ্রি আর টি বাই এম। গ্যাসের অণুর সব থেকে সম্ভাবনাময় গতিবেগ নাকি মোস্ট প্রবাবল ভেলোসিটি। এই তিনটেই আমরা টু ডিতে পড়বো, থ্রি ডি ফর্মুলা গুলো আমাদের চেনা লাগবে না, কিন্তু এই মুহূর্তে আমরা থ্রি ডিতে পড়বো। যে ফর্মুলা গুলো আমরা 9, 10 হাজার থেকে পড়ে আসছি সেগুলো দেখবে আমরা ডিরাইভ করে নিতে পারবো তখন আমরা থ্রি ডি স্পিড ডিস্ট্রিবিউশন বার করবো। তাহলে আজকে আমরা টু ডি এটা বার করি, ঠিক আছে? তাহলে এরকম করে বলি সাম রিলেভেন্ট কোয়ান্টিটিস। আচ্ছা এখানে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হলে এটা কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্স, টেম্পারেচার ডিপেন্ডেন্স আবার আমরা ইকুয়েশনটা লিখি। তাহলে পিসিডিসি সেটা সমান কি হচ্ছে এম বাই কেবিটি সি ই টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 কেবিটি সি স্কোয়ার, ঠিক আছে? দেখা যাক কি হচ্ছে, কি দুটো জায়গায় আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, ঠিক আছে? তাহলে টি যদি বাড়ে এই জিনিসটা কমবে, এই জিনিসটা কি হবে? টি বাড়ছে, ভর বাড়ছে, ভগ্নাংশ কমছে, মাইনাস আছে মানে ভগ্নাংশ বাড়ছে, ই টু দি পাওয়ার জিনিসটা বাড়ছে, তাহলে পুরো জিনিসটা বাড়ছে। তাহলে টি বাড়ার জন্য এই পার্টটা কমবে, এই পার্টটা বাড়বে, তাহলে সেটা বুঝিনি। তাহলে টি বাড়লে কেন পরের পার্টটা বাড়ছে বুঝতে পারলি তো? এই পার্ট কমবে, এই পার্ট বাড়বে, ঠিক আছে? এবার দেখ এই পলিনোমিয়াল পার্টটা কখন ডমিনেট করে? লোয়ার ভেলোসিটি, লোয়ার স্পিড ডমিনেট করে। এই পার্টটা কখন ডমিনেট করে? হাই স্পিড ডমিনেট করে। তাহলে টি বাড়লে এই পার্টটার জন্য এই জিনিসটা কমবে, কিন্তু এই পার্টে মানে এটা কিভাবে হয় ই বাড়লে ওনার তো গতি এমনিই বাড়বে তার মানে ওটা ফিজিক্যাল ম্যাথমেটিক্যাল, অবশ্যই ওটা ফিজিক্যাল, ম্যাথমেটিক্যাল হওয়ার চেষ্টা কর। তাহলে এই পার্টটা কমা উচিত, এই পার্টটা কোথায় ডমিনেট করে? এই জায়গাটা, এই রিজিয়ন ডমিনেট করে, তাহলে সেখানে কমবে। হ্যাঁ, এই পার্টের জন্য বাড়া উচিত পি এর মান। তাহলে তাহলে এটা কিরকম হবে? এই বেশি সাইডটা এটা বাড়বে, বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে এই পার্ট ডমিনেট করে সি এর কম ভ্যালু, আর এই পার্ট ডমিনেট করে সি এর বেশি ভ্যালু। সুতরাং টি বাড়লে পিসি সি এর কম ভ্যালুতে কি হবে? এই কি করে বুঝতে হবে? সে কম ভ্যালুতে এই পার্টে ডমিনেট করছে, এই পার্টের জন্য কমবে। ঠিক করে দেখে বল, কি করিস না। সি এর কম ভ্যালুতে কমবে, আর কম ভ্যালুতে এই পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করে, পলিনোমিয়াল পার্টটা কমে, ঠিক আছে? সি এর বেশি ভ্যালুতে বাড়বে। এর ফলস্বরূপ ম্যাক্সিমাটা সি এর
বেশি ভ্যালুতে শিফট করবে, মানে পুরো দিয়েছি এই যে ম্যাক্সিমাটা যেখানে আছে সি এর আর একটু বেশি ভ্যালু দিয়ে ম্যাক্সিমাম চলে আসবে, বুঝলে বুঝতে পারছি? যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল রাখতে হবে, টোটাল প্রবাবিলিটি চেঞ্জ হবে না। মনে করছি বলছেন টোটাল প্রবাবিলিটি মানে বেসিক্যালি কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা চেঞ্জ হবে না। অর্থাৎ এরিয়া আন্ডার দ্য পিসি ডিসি কার্ভ চেঞ্জ হবে না। এটা কিরকম দেখতে হবে? এটা সি, এটা পিসি। তাহলে যদি একটা এরকম দেখতে হয়, আরেকটা কিরকম দেখতে হবে? তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ চেঞ্জ হবে না, দেখে লাগবে তাহলে এই গ্রাফটা নেমে গেল, বুঝতে পারলি তো কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? তাহলে এই পুরো এরিয়াটা আর এইটার পুরো এরিয়াটা চলে যেন একই থাকে। তাহলে আমি যেমন করে লিখে দিই, এটা হচ্ছে যদি T1 টেম্পারেচার হয়, এটা T2 টেম্পারেচার হয়, তাহলে T2 গ্রেটার দেন T1। পরিষ্কার? পরিষ্কার। এবার আমরা রিলেভেন্ট কোয়ান্টিটি গুলো ক্যালকুলেট করবো, করে জানবো। এই 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 ঘুম পাচ্ছে, একটা ব্রেক নেবো কি 5 মিনিট? 5 মিনিটের ব্রেক। তাহলে এবার আমরা দেখবো যে রিলেভেন্ট কোয়ান্টিটি গুলো কি করে ক্যালকুলেট করে, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ আরএমএস অ্যান্ড মোস্ট প্রবাবল স্পিড, ঠিক আছে? এটা করতে কি লাগবে আমাদের? যে ইন্ডিকেশনটা ফর্মুলাটা আমাদের ভীষণভাবে লাগবে, আবারও ওকে লিখে দিচ্ছি। ইম্পর্টেন্ট ফর্মুলা, গামা ফাংশনের ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। কি ছিল? নিজে ভুলে গেছি, n+1 ফ্যাক্টোরিয়াল করে নাকি? গামা n-1 হলে গামা, n-1 হলে গামা এন, গামা এন হচ্ছে n-1 না এন ফ্যাক্টোরিয়াল বলে মোস্ট লাইকলি, আমি চেক করে নিচ্ছি, আগের দিনে লিখেছি। তুমি ইনফ্যাক্টোরিয়াল লিখেছো? কিছু রে তোর মনে নেই রে। হ্যাঁ, একটা জায়গায় লিখেছি factorial। স্যারের গাউসিয়ান ইন্টিগ্রাল, কোথায় গেল? বললাম না, দেখাও নি। এই কি কথা, হয়নি? না, কিরকম দেখেন? factorial যদি সবকটার সঙ্গে যোগ করলে কি এটা বেশ ছিল না? বল তত অব্দি সংখ্যাগুলো পরপর করতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি। এই লিখলাম তো কোথায় একটা গামা ফাংশন, e টু পাওয়ার মাইনাস n-1 হলে n, ঠিক আছে আমারই লিখেছি। আচ্ছা, এই ফর্মুলাটাকে বলে, এটাকে বলে গামা n+1, ঠিক আছে? গামা n+1, গামা মানে স্মল গামা কিরকম দেখতে হয় মনে হচ্ছে, যেরকম দেখতে হয় গামা, ক্যাপিটাল গামা এরকম দেখতে হয়, ঠিক আছে? এই গামার ভেতরে আর কি n+1, ক্যাপিটাল গামা। ক্যাপিটাল গামা এরকম দেখতে হয়, বেশি এখানে একটা দাগ থাকে।
ক্যাপিটাল গামা। ঠিক আছে, তো এইটাকে বলে গামা, গামা ইন্টিগ্রেশন বা গামা, গামা ইন্টিগ্রাল। ঠিক আছে, গামা ফাংশন ইন্টিগ্রাল। ভালো করে দেখ ফর্মটা দেখ, যে ভ্যারিয়েবলটা ইন্টিগ্রেট করছি সেটা টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস সেই ভ্যারিয়েবল, বুঝেছিস? তাহলে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ইন্টিগ্রেশন হবে জিরো থেকে ইনফিনিটি। এটা হবে গামা এন প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা বলছি গামা এন প্লাস ওয়ানটাকে কি করে ভাঙায়? গামা এন প্লাস ওয়ানটাকে ভাঙায় এরকম করে যে গামা এন প্লাস ওয়ান লেখা যায় এন গামা এন। ঠিক আছে, মানে এন গুণ গামা এন, বুঝছো? গামা এনটাকে আবার ভাঙাতে পারবি। আমি যে একটু উদাহরণ করে দেখাচ্ছি। আচ্ছা, আমি আগে ফর্মুলা সব বলে দিই। আরেকটা ফর্মুলা হচ্ছে গামা হাফ যদি থাকে তার ভ্যালু হচ্ছে রুট পাই। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই। আচ্ছা, একটা উদাহরণ যদি করে দেখাই আমি এরকম করে, এক্সাম্পল। তুই তো কিরকম ইন্টিগ্রেশনটা এক্স এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স জিরো থেকে ইনফিনিটি। তাহলে এর কি হবে? গামা 4 এন প্লাস ওয়ান হয় কিন্তু, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার যেটা থাকবে সেটা এন প্লাস ওয়ানটা হবে। ঠিক আছে, বুঝতে পারছি না? তাহলে গামা 4 কিভাবে ভাঙবো? গামা 4 কে আমি 3 প্লাস 1 লিখতে পারি। যেটা প্লাস 1 লিখবো তাহলে এটা হবে 3 গামা 3। ঠিক আছে, হ্যাঁ, ওটা 1 থেকে 3 হয়ে গেল কি করে? 3 হয়ে গেলে বুঝলাম না। তো 1 ছিল তো, 4 হবে না? গামা এন প্লাস ওয়ানটাকে লিখে যায় এন গামা এন। তাহলে সামথিং প্লাস ওয়ান হলে আমি চাইছি, হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ, এইটা এটা যদি আমি মান বার করি, ঠিক আছে, এটা দুই মান বেরোচ্ছে, এখান থেকে দুই মান উপর দিয়ে আসছে। দুই মান করতে পারছি এই 3 প্লাস 1 4, 4-এর রুট ওভার করলে রুট না তো এটা, ও পারো। ওটা রুট না, এটা রুট না, এটাকে গামা বলছি, ওই জন্য বারবার করে বলছি গামা। গামা 4 তার মানে হচ্ছে 3 গামা 3 প্লাস 1 তার মানে 3 গামা 3। তাহলে গামা 4 মানে হচ্ছে 3 গামা 3, বুঝতে পারছিস? এক বাদ দিয়ে এটাকে বাইরে বার করতে সেম জিনিস করে। ঠিক আছে, আবার এই তিনটে বাইরে থাক, গামা 3 মানে কি? 2 গামা 2। তিনটাকে আমি 2 প্লাস 1 লিখবো, 2 বেরোবে, আমার ভিতরে আবার 2 থাকবে। বুঝতে পারছিস না? লিখে দিই এখানে। বুঝতে পারছিস আমার কি হচ্ছে? আচ্ছা, আবার গামা 2 কে কি করে করবি আবার? 1 গামা 1। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বলে দিই, গামা 1 মানে হচ্ছে 1। ঠিক আছে, কত হবে? 6। বুঝতে পারছো তো? সিম্পল ফর্মুলা হচ্ছে যে গামার ভিতরে যদি কোনো ইন্টিজার নাম্বার থাকে তাহলে তার আগের সংখ্যাটা অব্দি ফ্যাক্টোরিয়াল দিবি। দেখ, গামা 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 গুণ 2 গুণ 1। বুঝলি বুঝলি? এরকম করে গামা 5 থাকে কি হবে? 4 গুণ 3 গুণ 2 গুণ 1। আর যদি এরকম থাকে যে, ধর এরকম থাকে কথা কথা, তাহলে ধর এরকম যদি উদাহরণ হয় যে এক্স টু দি পাওয়ার 5/2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, কি করে করবো? সিম্পল উপায় হচ্ছে, এটা কি হবে? গামা 5/2, সরি গামা 5/2 প্লাস 1 হবে। ঠিক আছে, কারণ গামা এন প্লাস 1 ছিল, মনে আছে না? মনে নেই? সেটা কি হবে তাহলে? 5/2 গামা 5/2, ঠিক নাকি, তাই না? আবার এটাকে কি হবে মানে, তুমি দিই দাঁড়াও, প্লাস 1 3 ঠিক আছে, ঠিক আছে। আবার এই 5/2 আমি 3/2 প্লাস 1 লিখতে পারি। এর বাইরে কি আসবে? আবার এই ভেতরে 3/2 আমি হাফ,
প্লাস ওয়ান লিখতে পারি, তাই তো? আর গামা হাফের মান কত? রুট পাই। এখানে কি হয়ে যাবে? 5/2 গুণ 3/2 গুণ হাফ গুণ রুট পাই। এটা কত হবে? 15/8 রুট পাই। পরিষ্কার? পরিষ্কার? এবার আমরা অ্যাভারেজটা বার করি। অ্যাভারেজ স্পিড, তাহলে সেটা কি করে করবো? অ্যাভারেজ অফ সি, সেটা কি করে করে? সি সি টু সি, লিমিট কিন্তু 0 থেকে ইনফিনিটি, কারণ এটা স্পিড। ঠিক আছে, তাহলে সি গুণ কি ছিল? এম বাই কেবিটি সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেবিটি। ঠিক আছে, তাহলে যেটা কনস্ট্যান্ট, যেটা বাইরে বার করে চলে আসি। আচ্ছা, 0 থেকে ইনফিনিটি, তাহলে এম বাই কেবিটি বাইরে বেরোলো, সি আর সি সি স্কোয়ার হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেবিটি হলো ডিসি, 0 থেকে ইনফিনিটি। এবার এটাকে তুলনা কর গামা ফাংশনের সাথে। এখানে দেখবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সোজা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গামা ফাংশন কি ছিল? ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, এর সমান ছিল গামা এন প্লাস ওয়ান। এখানে দেখ কি আছে? সি স্কোয়ার আছে। তার মানে আমাকে সি স্কোয়ারটাকে ভ্যারিয়েবল ধরে কাজ করতে হবে। বুঝতে বুঝতে পারছি? এইটা দেখবি না, এটা পরে ম্যানেজ হবে। ঠিক আছে, এটা পরে এই পার্টটা ম্যানেজ হবে। আগে মেলাবি এই পার্টটার সাথে এই পার্টটা। ঠিক আছে, তাহলে আমাকে যেটাকে বলে ভ্যারিয়েবল রিপ্লেসমেন্ট না সাবস্টিটিউশন, যেটা বলে সাবস্টিটিউশন বলে, সাবস্টিটিউট করতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি না? মানে আমাকে এই সি স্কোয়ার, এই পুরো জিনিসটাকে, মানে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতে হবে, তাহলে আমাকে এই পুরো জিনিসটাকে কোনো একটা ভ্যারিয়েবল করতে হবে। বুঝতে পারছি? যাতে আমি এই ফর্মটা আনতে পারি। ঠিক আছে, তাহলে ধর আমি এখানে করে তুললাম যে ধরি এম সি স্কোয়ার বাই 2 কেবিটি সমান সমান জেড। বুঝতে পারছি? এটা কি করবি? ই মানে না, ওই ফর্মে লিখতে চাইছি তো। বুঝতে পারছি না? নেই নেই বলছো? কারণ এখানে তো ডিসি আছে, ইন্ডিকেশন হচ্ছে ডিসি এর উপর, কিন্তু এর উপরে সি স্কোয়ার প্লাস আবার এই কনস্ট্যান্ট গুলো গুণ আছে। এখানে কি আছে? যার উপর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস সেটাই থাকতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সেটা করি। ধর আমি এটাকে, আচ্ছা এক্স ধরছি, আমি এটাকে এক্স ধরছি। ঠিক আছে, তাহলে আমি ডিএক্স বার করতে মনে আছে তো, নাকি মনে নেই? তাহলে এম বাই 2 কেবিটি সি স্কোয়ার করলে কি হবে? 2 সি ডিসি সমান সমান ডিএক্স। তাহলে ডিএক্স সমান সমান কি হবে, বা ডিসি সমান সমান কি হবে, এরকম করে যদি প্রয়োগ করি, এই 2 কাটছে। ঠিক আছে, কেভিটি বাই এম, আর ডিএক্স বাই সি, কিন্তু সি রাখা যাবে না, কারণ আমি ডিএক্স এক্স এর ফর্মে রাখবো। তাহলে সি এর মান এখান থেকে কি পাবো আমি? এখান থেকে সি এর মান কি পাবো? 2 কেবিটি বাই এম এক্স রুট ওভার, তাই পাবো তো, না পাবো না? দেখ ভালো করে, হ্যাঁ, কি পাবো? সি এর মান বসিয়ে দিই আমি। রুট ওভার 2 কেবিটি বাই এম এক্স। পরিষ্কার? আচ্ছা, লিমিট কি হবে? আরে সাবস্টিটিউট করতে হলে লিমিটটাকে তো সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। মনে নেই? সব ভুলে গেছিস। সি এর ভ্যালু জিরো হলে, করি না তো কি করে মনে হয়? কবে করেছিলি? সি এর ভ্যালু জিরো হলে এক্স এর ভ্যালু কত হয়? সি এর ভ্যালু জিরো আছে আর ইনফিনিটি আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সি এর ভ্যালু যদি জিরো হয় এক্স এর ভ্যালু কত হবে?
জিরোই হবে। তাহলে লিমিট কিছু চেঞ্জ হলো না এখানে। সি এর ভ্যালু ইনফিনিটি হলে এক্স এর ভ্যালু কত হবে? ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি হলে এটা ইনফিনিটি হবে, তাহলে লিমিট কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ইন্ডিকেশনটাকে চেঞ্জ করি। তাহলে ওই জিনিসটা ইকুয়ালস টু কি হবে? এম বাই কেভিটি যেরকম ছিল থাকলো, ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি সি স্কোয়ার। সি স্কোয়ারের মান কত হবে? এই জিনিসটার রুটটা থাকবে না শুধু, তাই তো? তাহলে টু কেভিটি বাই এম এক্স, ঠিক আছে। আর কি আছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ এটাকে পুরোটাকে এক্স ধরেছে, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এখানে ডিসিটাকে আমাকে রিপ্লেস করতে হবে, এই জিনিসটাকে, বড় জিনিসটাকে, ঠিক আছে। তাহলে কেভিটি বাই এম ডিএক্স রুট ওভার টু কেভিটি বাই এম এক্স, ঠিক আছে। কনস্ট্যান্ট ফাংশন যা আছে সব বাইরে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে একটা আছে এম বাই কেভিটি, একটা আছে টু কেভিটি বাই এম, আর এটাকে উল্টো করে নিলে এটা নিচে আছে, এই জিনিসের নিচে আছে, এইটাকে উল্টো করে বাইরে যদি নিয়ে আসি, এটা আমরা বলতে পারি এম বাই টু কেভিটি হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে না? দেখবে আর শুধু এক্স এর পার্ট গুলো ভেতরে থাকবে, জিরো থেকে ইনফিনিটি। উপরে একটা এক্স আছে, নিচে একটা রুট ওভারের এক্স আছে, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার ওয়ান, আর এখানে এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে নিচ থেকে উপরে গেলে মাইনাস হাফ হয়ে যাবে, শুধু একটা প্লাস হাফ পড়ে থাকবে। বুঝতে পারছি না, বুঝতে পারছি? আচ্ছা, এখানে এই কেভিটি বাদ দিয়েছি তো, এই কেভিটি বাই এমটা বাদ দিলাম তো অবশ্যই। আর এখানে একটা কেভিটি বাই এম আরো থাকলো। এবার গামা ফাংশনের সাথে মেলাতে পারছিস? দেখ, এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, জিরো থেকে ইনফিনিটি, এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, বুঝলি না? বুঝলি না? তাহলে এত ব্যাপার আমি পুড়িয়ে করি না, তোকে প্রথমবার দেখাচ্ছি বলে দেখাচ্ছি। আচ্ছা, আগে সামনের কনস্ট্যান্ট ডিটারমাইন করি। এম এর সাথে এম কাটছে, কেভিটির সাথে কেভিটি কাটছে, ঠিক আছে। টু কেভিটি বাই এম, এম বাই টু কেভিটি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা করে বলতে পারি ওই তো টু কেভিটি বাই এম হোল টু দি পাওয়ার হাফ। কেন বললাম বুঝতে পেরেছিস? এইটাকে আমরা করে বলতে পারি উল্টে দিয়ে টু কেভিটি বাই এম হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এইটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এটাকে উল্টে দিয়ে হাতটাকে মাইনাস করে দিলাম, এক্স টু দি পাওয়ার এন আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার মাইনাস এন, বুঝতে পারলি না পারো? ঠিক টাইম বুঝতে পারলি না, বুঝতে পারলি না? উল্টে যাবে, উল্টে গিয়ে আবার হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তাহলে এবার এই পার্টটা কি ছিল? এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে। সেটা ছিল গামা এন প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে? গামা হাফ প্লাস ওয়ান, তাই তো? আচ্ছা, এই পার্টটা তাহলে কি থাকলো? টু কেবিটি বাই এম, টু কেবিটি বাই এম টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে জাস্ট একটা প্লাস হাফ পড়ে থাকবে, তাই তো? আর এটা হয়ে যাবে হাফ প্লাস ওয়ান আছে, তাহলে বাইরে একটা হাফ, গামা হাফ, তাই তো? কি হবে এটা? এটাকে আমি রুট ওভার টু কেবিটি বাই এম লিখতে পারি, এটা একটা হাফ, আর গামা হাফের ভ্যালু কত? রুট পাই, বোঝা গেল? তাহলে পুরোটাকে রুটের মধ্যে ঢুকিয়ে দিলে কি হয়ে যাবে? টু কেবিটি বাই এম ওয়ান বাই ফোর আর পাই, কি হয়ে যাবে ওটা? রুট ওভার পাই কেবিটি বাই টু এম, তাই তো? তাই না? তাহলে এইটা হলো অ্যাভারেজ ভেলোসিটি, সরি অ্যাভারেজ স্পিডের মান, ঠিক আছে। বুঝেছিস? আমি অন্য দুটো আর করাচ্ছি না আজকে, আজকে এইভাবেই থামছি।
শুধু এই ক্যালকুলেশনটাকে সহজে কি করে করবি, এত কাজটা না পড়িয়ে, মানে একটুখানি মেন্টাল ম্যাথ লাগাবে, ঠিক আছে, তাহলে সহজ হয়ে যাবে। দেখ এই জিনিসটা কি করে করবো, সিম্পল উপায়। ইন্ডিকেশন কি ছিল, নিয়ে আসি ইন্ডিকেশনটাকে। ইন্ডিকেশন ছিল এইটা। আমি সাবস্টিটিউশন না করে করি, মানে আমি মেন্টালি সাবস্টিটিউশনটা করে দিই। আমাকে এটা বার করতে হবে, তাই তো? এটা পাশে রাখছি আর তুলনা করবো, ঠিক আছে। আমার ই টু দি পাওয়ার যেটা আছে সেটারই ইন্ডিকেশন লাগবে, ঠিক আছে। আমি বাই কিভাবে অ্যাডজাস্ট করবো একটু দেখবি, ঠিক আছে। একটু খালি জায়গা রাখছি। আমি ই টু দি পাওয়ারের যেটা লিখবো তারই লিখে লাগবে। তাহলে আমি এটাকে যদি এরকম করে লিখি, যদি এরকম করে লিখি, কি এক্সট্রা লিখলাম বলতো আমি? এইটা ডিফারেন্সিয়েট করলে কি হবে, m/2 কেভিটি 2c/dc, শুধু ডিসি ছিল আমার। তাহলে যেগুলো বাদ বাকি নিলাম সেগুলোকে উল্টে আবার গুণ করবো। তাহলে গুণ কি করা উচিত এর সাথে আমার গুণ করা উচিত 2 kBt/m 1/2c। কারণ এখান থেকে সেটা বেরোবে, শুধু ডিসি ছিল, এখান থেকে বেরোবে m/2 kBt 2c/dc, ঠিক আছে। এটা দেখছি নিলাম এটা। আর এখানে তাহলে কি ছিল আমার, সি স্কোয়ার যা ছিল ছিল, বাদ দে, 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, আহ, আচ্ছা, এখানে আমি এমব্রো পেয়ে গেলাম, এক স্টেপে করে দেবো। তাহলে এবার আমার এইটা হচ্ছে ভ্যারিয়েবল, এখানেও টু দি পাওয়ার যদি এন রাখতে হয় ওটার সাথে কি রাখতে হবে, বুঝতে পারছি না। তাহলে ওটাকেও আমি এরকম করে করবো, m c² / 2 kBt হোল টু দি পাওয়ার কত লিখতে পারি, এটা তো মূল প্রশ্ন, বুঝতে পারছি না। মানে আমি সাবস্ক্রিপশনটা মাথায় মাথায় করছি, আমি আর ওটাকে জেড বাই এক্স করছি না, আমি ওটাকে ডিরেক্টলি করছি, ঠিক আছে। তাহলে লিমিট হেন তেন সব ঝামেলা থাকবে না, বুঝতে পারছিস না পারছিস না? আমি কনস্ট্যান্ট ভাষার যা সবকিছু ম্যানেজ করতে পারবো, কিন্তু সিটাকে, মানে সিটা যা আছে সেই ফর্মে মানে লিখতে, মানে সিটার ঘাত যা আছে সেটাকে বাড়াতে কমাতে পারবো না, ঠিক আছে? তাহলে দেখ আমি আমি এই অংশটা ম্যানেজ করে দিচ্ছি, ঠিক আছে। আমাকে c² ফাইনালি রাখতে হবে, বুঝতে পারছিস? ফাইনালি c² রাখতে হবে। তাহলে কি করবো আমি? আ- 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 আচ্ছা দাদা, আমি দুটো স্টেপে করি, এক স্টেপে হবে, একটা স্টেপে করলে ঝামেলাটা বাড়ছে। এটা কি এটা শুধু এই পার্টটা ম্যানেজ করলাম, ডিসি পার্টটা, ঠিক আছে। কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে চলে যাই, m/2 kBt, সরি, m/kBt, এটা আছে 2 kBt/m। এই 2 kBt/m থেকে এই 2 কাটবে, তাই তো, kBt/m, m/kBt কেটে গেল, কিছু থাকলো না, বুঝলি না বুঝলি না? আচ্ছা, তাহলে কি পড়ে থাকলো, এখানে নিচে একটা সি ছিল, এখানে একটা সি আছে, বুঝতে বুঝতে তাহলে শুধু একটা সি। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস ম্যানেজ করে বাকি আছে, সেটা হচ্ছে কি সামনের পার্ট। e⁻x dx আছে, e⁻x dx আছে, সামনের পার্টটা ম্যানেজ করতে হবে। তাহলে সামনের পার্টটা আমাকে x⁴n ফর্মে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে লিখতে হবে mc² / 2 kBt হোল টু দি পাওয়ার সামথিং, কি সামথিংটা লিখবো, আমাকে সি রাখতে হবে, ফাইনালি আমাকে সি রাখতে হবে। তাহলে এখানে অলরেডি mc² / 2 kBt লিখে ফেলেছি, এখানে কি করলে সামনে সি আসবে, মানে কনস্ট্যান্ট গুলো বাদ দিয়ে শুধু সি পার্টটা ভাব, ঠিক আছে। এখানে সি লাগবে আমার, c² আমি নিয়ে নিয়েছি, তাহলে রুট করা ছাড়া কোনো উপায় নেই আমার।
তাহলে এখানে হোল টু দি পাওয়ার হাফ করা যাওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে, কিন্তু আমি কিছু কনস্ট্যান্ট পার্ট এক্সট্রা নিয়েছি। কি কনস্ট্যান্ট পার্ট এক্সট্রা নিয়েছি? m/2 kBt হোল টু দি পাওয়ার হাফ এক্সট্রা নিয়েছি। তাহলে ওটা দিয়ে আমাকে ভাগ করতে বলতো, বুঝতে আমি পারলি? তাহলে আমাকে 2 kBt/m হোল টু দি পাওয়ার হাফ এটা দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? পরিষ্কার? আর কিছু বাকি নেই, হয়ে গেছে। এটাকে বাইরে নিয়ে চলে এলাম, কনস্ট্যান্ট পার্টটাকে। তাহলে এবার সব জায়গায় ভ্যারিয়েবলটা কি বেসিক্যালি mc²/2। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আছে, এটার এটার পাওয়ারে যেটা থাকে গামা সেটা +1। ঠিক আছে, তাহলে 2 kBt/গামা হাফ +1। ঠিক আছে, এটা করলে আবার দেখবি হাফ গামা হাফ হবে। সরি 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 সরি, এটা একটা হাফ ছিল। এইটা হাফ ছিল, বুঝতে পারছিস তো? এই হাফটা এখানে মানে এই কনস্ট্যান্টটা বেরিয়েছে, ওখানে হাফটা দিতে ভুলে গেছে। এই যে এই পার্টটার কথা বলছি, বুঝিস? তাহলে 2 kBt/m হোল টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে হাফ গামা হাফ, আর গামা হাফ মানে হচ্ছে √π। এটা করে বসি একই জিনিস আসছে, কেবিটি পাই কেবিটি বাই। বুঝতে পারছিস? আমি এটা তোকে এতগুলো ভেঙে ভেঙে দেখালাম, এটা মানে 2-3টে লাইনেই কাজটা হয়ে যায়, শেখানোর জন্য বুঝিয়ে দিলাম যে কি আমি অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, সাবস্টিটিউশন করলাম না, এটা কাজটা সুবিধা হয়ে গেল। এই ধরনের ইন্টিগ্রাল এই চ্যাপ্টারে কিন্তু বারবার 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 করতে হবে। ঠিক আছে, তাহলে এটার সাথে সরবরাহ হয়ে নেওয়াটা খুব জরুরি। এই ইন্টিগ্রালটা হাতে করে 1-2বার প্র্যাকটিস করবি। আমি ভাবছি আমি খুব পারবো কি করে। তুই পারবি হাতে করে আমি 1-2বার। পারবো না। আরে একবার দেখে প্র্যাকটিস করবি, তুই দেখবি আরে এটা প্রথম প্রথম মনে হয়, একবার সরবরাহ হয়ে যায় তখন দেখবি যে জল ভাত। টাইম লাগে, আমি বলছি না যে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু এই অ্যাডজাস্টমেন্টটাই, এই দুটো স্টেপে অ্যাডজাস্টমেন্টটাই নেই, তারপর তো দেখতে পাবি। বুঝতে? আজকে আমরা এখানে থামছি, পরের দিন আমরা 2D পার্টটা কমপ্লিট করবো এবং 3D পার্টটা কমপ্লিট করবো, কারণ 2D ট্রিকটা শিখে দিয়েছি, 3D টা কিছু শেখানো নেই। 3D ট্রিকটা পুরো শিখে যাবে। ঠিক আছে, বেশ, এখানে আমরা থামছি। ঠিক আছে।